ওকে, সো আমাদের এখানে মোটামুটি প্রায় বিভিন্ন ধরনের এরিয়ার। হ্যাঁ, ইকো আসতেছে। হ্যাঁ, এই ইয়াতে ফজলে রাব্বির মাইক্রোফোন অন ছিল, তো সেখান ও থেকে আচ্ছা ইকো আচ্ছা। আসছিল। ওকে। আচ্ছা, এমনিতে আমার ভয়েস শুনতে বা আমাকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে না, রাইট? যদি না হয়ে থাকে তাহলে আমরা দেরি না করে আমাদের আজকের যেটা শুরু করে দিই। সো গ্র্যাড বাঙ্কার লার্নিং হাব প্রেজেন্টস মেশিন লার্নিং উইথ পাইথন, এটার লাইভ ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু দিস লাইভ ওয়েবিনার। আমি হচ্ছে নাজমুস সাকিব, আমি ডেটা সায়েন্সের একজন ইনস্ট্রাক্টর। সো আমি আসলে এই স্লাইডটা তৈরি করেছি যে আমি প্রতিবারই দেখা যায় যে নতুন যখন ব্যাচ শুরু হয় তখন একটা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নেই, একটা সেশন নেই। তো ওই সেশনে কিছু অংশ ক্লাসে আপনাদের রিসেন্টলি কিছু কোশ্চেন ছিল ইনবক্সে, বা আপনাদের যে আমাদের যে মেশিন লার্নিং কমিউনিটি আছে, কমিউনিটির একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে। আমি আই হোপ আপনাদের প্রায় সবাইকে আমি অ্যাড করেছি, হয়তো সবাইকে অ্যাড করা পসিবল হয়নি, হয়তো সামনে আমি কাল পরশুর মধ্যে অ্যাড করে দেব। ইউজুয়ালি আমি এই কমিউনিটিটা মেনটেন করি এই কারণে যে সবসময় আসলে সবার সাথে ওভার ফোন অথবা মেসেঞ্জারে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি এই জন্য যারা ইন্টারেস্টেড এই পাইথন সম্পর্কে, মেশিন লার্নিং সম্পর্কে, ডেটা সায়েন্স সম্পর্কে, তাদেরকে আমি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসি, এবং যেখানে আমি আমার কোর্স নিয়ে বা হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে এইসব বিষয় নিয়ে আমি ডিসকাস করি প্রতিদিন। টুকটাক কিছু না কিছু জিনিস আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের পিকচার দিই, বিভিন্ন ধরনের ব্লগের আর্টিকেল দিই, বা আমি কিছু ফ্রি ম্যাটেরিয়ালস দিই। এবং ডেমো ক্লাস যখন হয় সেই ডেমো ক্লাসের লিঙ্কগুলো আমি এই মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিই। এবং এই মেসেঞ্জার গ্রুপের ডেমো ক্লাসগুলো দেখার পরে যারা মোটামুটি কনফার্ম করে আর কি, তাদেরকে নিয়ে পরবর্তীতে ব্যাচ শুরু করি। সো এটা হচ্ছে মূল মোটো এই মেসেঞ্জার গ্রুপটা রাখার। সো আমি শুরু করে দিই। অ্যাট ফার্স্ট আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কথা অলরেডি আপনাদের সাথে বলে ফেলছি, তারপরও আমি একটু নাম লিখে রাখি আর কি এখানের মধ্যে। মিশকাত রঙ্গন, তারপর নুরে জান্নাত, অ্যান্ড দেন এমডি ফয়সাল, রক্তিম রেজা, আর এখানে অলরেডি আমার একজন স্টুডেন্ট আছে, সাজ্জাদ। সাজ্জাদ আমার সাথে এখন লেভেল 2টা, সরি লেভেল 1 করছে। সো আমি আসলে লেভেল 1 লেভেল 2 আসলে পুরো জিনিসটা আমি এক্সপ্লেন হ্যালো করছি, আমি এটা নিয়ে একটু কথা বলবো। সো ইনিশিয়ালি আমি মেশিন লার্নিং উইথ পাইথন, এটা আসলে ডেটা সায়েন্সটা আসলে কি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রঙ্গন। সরি সরি ফর বিং লেট। আমি আসলে আমার হেডফোনটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে একটু লেট হলো। আমি মেশকাত আলম আজাদ রঙ্গন, আমি স্পোর্টস গ্রুপে আইটি এক্সিকিউটিভ হিসেবে আছি। আচ্ছা সরি, আচ্ছা, আমি আমার পরিচয়টা দিতে দেরি করে ফেললাম। না না, ইটস ওকে, সমস্যা নেই। আমাদের সাথে আরো দুইজন জয়েন থ্যাংক ইউ, করেছেন, থ্যাংক ইউ। কাইয়ুম রাজু। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আমার একটা ডেমো ক্লাসও এর আগে দেখেছেন মনে হয়, আমি যতটুকু রিকল করতে পারি আপনি জয়েন করেছিলেন। ভাইয়া ডেমো ক্লাস করছিলাম, আর দ্বিতীয়ত যে আগের কোর্সটাও করছিলাম, এই যে ব্যাচ 8। ও হ্যাঁ হ্যাঁ, আম সরি, আপনি তো ব্যাচ 8ও করছিলেন। আসলে অনেক স্টুডেন্ট থাকে, তো আমি আসলে খেয়াল করতে পারিনি। আমি রাজু আমার মাথায় ঘুরতেছিল। তো কোর্সটা শেষ তো হয়ে গেছিল। তো আপনি তো সব ভিডিওগুলো বা সব কোডগুলো, সব ইনফরমেশনগুলো পেয়েছিলেন, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, ওই যে প্রথম কোর্সটা দিয়েছিলাম, ওই যে সার্টিফিকেশনের যে প্রথম ওটা। জি জি জি, হ্যাঁ। আচ্ছা, তো আপনার ওই যে সার্টিফিকেশনের জন্য যেই প্রজেক্টটা, ওইটা এখন আমি একটু কাজ করছিলাম যে ওটা আমি সাবমিট করবো, আপনাদেরকে দেব। তো ওই 8 9 তো শেষ হলো রিসেন্টলি, লাস্ট উইকের আগের উইকে শেষ হলো। তো আমি আর কি ওদের সবাইকে একসাথে নিয়ে বাকি কয়েকটা আপনাদেরকে কুইজ এবং অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। কয়েকটা দিয়েছিলাম মনে হয়, একটা বা দুইটা দিয়েছিলাম, আরো এক দুইটা আছে। একটা দিয়েছিলাম। হ্যাঁ, সেগুলো আমি দিয়ে তারপর আপনারা ওগুলো আমাকে আবার যখন আমাকে ফেরত দিবেন, তখন ওখান থেকে আমি একটা
মার্কিং এর উপর বেস করে সার্টিফিকেশনটা তৈরি করবো। জি জি ভাই। তো আপনি আপনার এক্সপেরিয়েন্সটা বলেন এই লেভেল 1 কোর্সটা সম্পর্কে। ভাই লেভেল 1 কোর্স সম্পর্কে এক্সপিরিয়েন্স ইটস সো গুড আর কি। আর দ্বিতীয়ত মানে সবকিছু আপনি সুন্দরভাবে বুঝাই দিয়েছিলেন। এখন আমরা মানে যত মানে প্র্যাকটিসের উপরই মানে সবকিছু এখন মানে প্র্যাকটিসের জন্য আর কি চলতেছে আর কি। তো আপনার ইনস্ট্রাকশনের মানে খুবই উপকারী ছিল আর কি। Thank you. যার কারণে মানে বুঝতে জিনিসটা খুব সহজ হচ্ছিল। তো এই কারণে এখন প্র্যাকটিসটা মানে রেগুলারলি ভাবে মানে স্টার্ট করছি আর কি। প্লাস আপনারা যে বইগুলো রিকমেন্ড করছিলেন, জি যেটা যেমন ডেটা সায়েন্স ফ্রম দ্য স্ক্র্যাচ, হ্যাঁ হ্যাঁ ওই বইটাও স্টাডি শুরু করছি আর কি। তো এখন আলহামদুলিল্লাহ আর কি। আর প্রবলেমের ইস্যুর জন্য আপনি যে কমিউনিটি যে গ্রুপটা করছেন এটা আসলে খুব উপকারী আসলে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে চাই যে আম, এই কমিউনিটিটা করার কারণ হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে এক একজন কোর্স করে চলে যায়, বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোর্স করার পরে বিভিন্ন জায়গায় কাজ করে, ফ্রিল্যান্সিং করে বা জবে চলে যায়। মানে তাদের সবারই কোনো না কিছু আপডেট হয়, এবং তারা আসলে কতটুকু কি করছে বা আসলে এই কোর্সটা সম্পর্কে, এই ব্যাচগুলো সম্পর্কে বা নতুন যারা যারা আসবে তাদেরকে আসলে তারা যেন বলতে পারে জিনিসগুলো, যে আসলে কিভাবে আমরা এই ক্লাসগুলো নিই বা এইভাবে কিভাবে এটার কোয়ালিটিটা কিরকম। তো আমাদের সাথে আর কি আরেকজন এখানে আছেন, সাজ্জাদ তো আমার এখন রানিং স্টুডেন্ট। সাজ্জাদ, শুনতে পাচ্ছো? জি স্যার, হ্যাঁ, কি অবস্থা? ভালো? শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি একটু কোর্স সম্পর্কে বলতে পারো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, কোর্স সম্বন্ধে যেটা হচ্ছে, আমি প্রথমত আমার শুরু হয়েছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। হুম। এই কোর্সের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি যে যদি কারোর ব্যাকগ্রাউন্ড, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে আমি সিএসসি বুঝাচ্ছি, যদি কারোর সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকে অথবা নাও থাকে, সে কোপ আপ করতে পারবে। এবং তার এই কোর্সটাই হচ্ছে বানানো হয়েছে যে এমন ভাবে যে মডিউলটা যে এই ফিল্ডে আসতে পারবে। কারণ এই ফিল্ডটা অ্যাকচুয়ালি সবার জন্যই, যারা মানে যেই ফিল্ডেই থাকুক না কেন, আলটিমেটলি সব জায়গায় ডেটা আছে, ডেটা অ্যানালাইসিস না করলে তো আর আমার ইনফরমেশন পাবো না। Yep. তো সব জায়গায় যেহেতু ডেটা আছে, সব জায়গায় ডেটা অ্যানালিসিস দরকার আছে। তো আমি মনে করি এটা মানে আমি কোর্সটা তো করতে চাই, আর তো আমার কাছে ভালো লাগতেছে, কারণ এটা যেহেতু সবার জন্যই মানে একটা কমন একটা এমন ভাবে বানানো যে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে এই ইনফরমেশন গুলো। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি প্রায় সবার সাথে আমার কম বেশি কথা হয়ে গেছে। আমরা দেরি না করে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করি। সো ডেটা সায়েন্সটা কি, এটার ইম্প্যাক্ট, তারপর এটার অ্যাপ্লিকেশনস, এটার ফিউচার, এবং এখানে আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউটিলাইজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, এ ব্যাপারে আমি জাস্ট কিছু সামারি, কিছু ইনফরমেশন বা কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনাদের যে সকল কনফিউশনগুলো থাকে বা যে ধরনের কোশ্চেনগুলো থাকে সেগুলো যেন কিছুটা হলেও ক্লিয়ার করতে পারি। সো আমি ফার্স্টে আমার একটা শর্ট ইনফরমেশন বা শর্ট বায়ো দিতে চাচ্ছি। আমার নাম হচ্ছে নাজমুস সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতু। তো আমি রুয়েট থেকে বিএস কমপ্লিট করেছি আমি 2012-এ, বেশ আগে। অ্যান্ড ইউএসএ থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ইন 2019-এ। আমার সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আমি দেশে আসার পরে চিটাগাঙে একটা ইউনিভার্সিটিতে জয়েন করি, এটা হচ্ছে ইউসিটিসি। তো এখন কোভিডের কারণে পরে আমি ওখান থেকে চলে আসি। আমি এখন ঢাকাতে আমি থাকি আর কি, এখানের মধ্যে। আমি মূলত এই মেশিন লার্নিং বা হচ্ছে ডেটা সায়েন্স বা আপনার মডেল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কয়েকটা প্ল্যাটফর্মে অনলাইন কোর্স, লাইভ কোর্স অথবা রেকর্ডেড কোর্সগুলো আমি নিয়ে থাকি। লাইক ওস্তাদ একটা প্ল্যাটফর্ম, সেখানে আমি যখন শুরু করি গত বছরের ঠিক এরকম সময় নভেম্বর দিকে আর কি আমি তখন শুরু করি। তো ওস্তাদ প্ল্যাটফর্মে আমার প্রায় 5টা ব্যাচ হয়েছিল। এবং তারপর ইন্টারেক্টিভ কেয়ারসে আমার স্টিল নাও এখনো মনে হয় ওদের ওয়েবসাইটে আমার একটা রেকর্ডেড একটা কোর্স আছে, যদি ওরা করে না থাকে আর কি, হ্যাঁ, তো এখনো হয়তো সেটা অ্যাক্সেসিবল। আর প্রেজেন্টলি আমি এখন গ্র্যাড ব্যাংকের সাথে টোটালি কানেক্টেড এবং ফুল টাইম এখানের মধ্যে কাজ করছি। আমার সবসময় আমার অ্যাভারেজ 3 থেকে 4টা ব্যাচ কন্টিনিউ থাকে। প্রতি ব্যাচে আমার স্টুডেন্ট থাকে 8 থেকে 10 জনের মতন স্টুডেন্ট। আর আমি দেখা যায় যে এই ডেটা সায়েন্সের যে কোর্সটা, এটা আমি প্রায় বলতে গেলে প্রতি মাসেই একটা করে নিই।
মানে একটা ব্যাচ যখন শেষ হয় ওই ব্যাচটার স্লটে আবার পরের ব্যাচেরটা আমি শুরু করি। সো আমি ইউএসএ যাওয়ার আগে আমি ওয়ালটন হাইটেকে ছিলাম, ফর্মার এক্সিকিউটিভ, আমি এক্সিকিউটিভ পজিশনে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। আমি আসলে থাকি হচ্ছে টঙ্গীতে, টঙ্গী গাজীপুর, এটা উত্তরার পরেই, যদি আপনারা না চিনে থাকেন আর কি, উত্তরার পরেই ঢাকা ময়মনসিংহ রোডে যাওয়ার সময়। আর আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রেডিক্টিভ অ্যালগোরিদম অ্যান্ড সিস্টেম ডিনামিক্স। আমি সিস্টেম ডিনামিক্সের উপরে এই বছর একটা কনফারেন্স পেপার আমি পাবলিশ করেছি, সেটা অলরেডি কনফারেন্সটা হয়ে গিয়েছে অনলাইনে। আর প্রেডিক্টিভ অ্যালগোরিদমে আমি মূলত এখন বায়াসেন নেটওয়ার্ক মডেল নিয়ে আমি কাজ করছি, এটা নিয়ে আমার অলরেডি দুইটা পেপার আমার পাবলিশ হয়েছে। আর রিসেন্টলি আমি এখন অ্যালগোরিদম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, ওইটা হোপফুলি হয়তো নেক্সট ইয়ারের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমি পেপারটা কমপ্লিট করব। তো আমি আসলে মূলত একাডেমিক লাইনের লোক, আমি একাডেমিক্যালি সবকিছু হ্যান্ডেল করি এবং এই মানে পড়ানোর মধ্যেই আমি আসলে থাকি। আমি খুবই এনথুসিয়াস্টিক, আমি খুব বই পড়ি, আমি সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ট্যুর দিই, ট্রাভেল করি, এবং আমি প্রচন্ড রকম মুভি এবং সিরিজ ফ্রিক। দেখা যাচ্ছে 1-2 সপ্তাহ পর পরই কোনো একটা সিরিজ বা কোনো একটা মুভি টানা দেখে ফেলি সময় পেলেই। তো এই হচ্ছে আমার মোটামুটি একটা শর্ট বায়ো। আমি এখন পরবর্তীতে আমাদের ডেটা সায়েন্সটা কি এটা নিয়ে আমরা একটা আর্লিয়ার ডিসকাশন করি, দেন আমরা আস্তে আস্তে ডেটা সায়েন্সটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। ডেটা সায়েন্সটা হচ্ছে কি, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। এখন ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড বলতে যেটা বোঝায় যে এখানে আপনার অনেক ধরনের ফিল্ডের একটা অ্যামালগাম, একটা মিক্সচার, যেখানে আমরা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথডস, প্রসেস, অ্যালগোরিদমস অ্যান্ড সিস্টেমসটাকে আমরা এখানে ইউটিলাইজ করি এবং এখানে ইমপ্লিমেন্ট করি কি করতে, টু এক্সট্রাক্ট নলেজ অ্যান্ড ইনসাইটস ফ্রম নয়েজি স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটা। অর্থাৎ আমরা মূলত ডেটা থেকে বিভিন্ন আনস্ট্রাকচার বা স্ট্রাকচার ডেটা হোক, সেখান থেকে আমরা বিভিন্ন নলেজকে আমরা এক্সট্রাক্ট করি এবং সেখান থেকে আমরা বিভিন্ন ইনসাইট বের করি, এবং সেই ইনসাইট থেকে আমরা আমাদের পরবর্তী যেই ডিসিশন, সেই ডিসিশনটা আমরা নিই। ডিসিশন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে বিভিন্ন ধরনের কোম্পানি, তারা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে কিনা অন্য একটা কোম্পানি, অথবা আমার একটা প্রোডাকশন প্রসেসের মধ্যে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এই প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু, এই প্রোডাক্ট আমি সাপ্লাই করতে পারবো কিনা রিটেলারদের কাছে, অথবা আমি যদি বলি যে এআই বা হচ্ছে ভিআর এর ক্ষেত্রে, এআই অথবা ভিআর টেকনোলজির ক্ষেত্রে, সেক্ষেত্রে যেই রোবট, ড্রোন, আমরা যেগুলো অটোনোমাস ভেহিকেলগুলোর কথা বলি, ফর এক্সাম্পল টেসলা কার, তো এই সকল যেই টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজি নিজে নিজে কিভাবে ডেভেলপ হবে এবং নিজে নিজে কিভাবে ডিসিশন মেকিং করবে, এই জিনিসগুলো আমরা তাদেরকে শিখাই বা তাদেরকে আমরা তৈরি করি। তো এই সকল কাজগুলো করতে গিয়ে আমরা আসলে যে অ্যাপ্লিকেশনটা কথা বলি, যে ফিল্ডের কথা বলি, সেই ফিল্ডটাকে আমরা বলি একটা, সেটার নাম হচ্ছে ডেটা সায়েন্স। এবং আমরা এই ধরনের যে কথাগুলো আমরা বললাম, যে নলেজ এবং ইনসাইটগুলো পাই, এবং সেটা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডোমেইনে অ্যাপ্লিকেশন করি। ডেটা সায়েন্স ইজ রিলেটেড টু ডেটা মাইনিং, মেশিন লার্নিং অ্যান্ড বিগ ডাটা। ডেটা সায়েন্স হচ্ছে একটা হোল, একটা বড় একটা কনসেপ্ট, যার আন্ডারে ডেটা মাইনিং, মেশিন লার্নিং, বিগ ডাটা, এআই এবং অন্যান্য আরও টেকনোলজি এখানের মধ্যে ইনক্লুডেড। সো আই থিঙ্ক আপনারা মোটামুটি একটা ছোট একটা ডেসক্রিপশন এখানে পেয়ে গেছেন। আমি যদি এটাকে আরেকটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ডেটা সায়েন্সটা, এটা একদম মাঝখানে, এটা একটা ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামের ভিতরে এইটা হচ্ছে আমার ডেটা সায়েন্স, এবং এই ডেটা সায়েন্সের মধ্যে একটা অংশ হচ্ছে ডিপ লার্নিং, তারপর আরেকটা অংশ হচ্ছে মেশিন লার্নিং, আরেকটা অংশ হচ্ছে আপনার এআই, এবং প্রত্যেকটা হচ্ছে একটা থেকে আরেকটা, মানে যদি বলি যে মডেল কমপ্লেক্সিটি অথবা টেকনিক্যাল ক্ষেত্রে ডিফিকাল্টি ব্যাপারটা যদি বলি, তাহলে আস্তে আস্তে সেটা ডিফিকাল্টি লেভেলের দিকে যায়। এবং এই ডেটা সায়েন্সটাকে যখন আমরা এই অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন এরিয়াতে করব, তখন আমাদেরকে ম্যাথস জানতে হয়, স্ট্যাটিস্টিক্স জানতে হয়, ভিজুয়ালাইজেশন জানতে হয়, অ্যান্ড ইডিএ এবং আরও অন্যান্য বিষয়গুলো জানতে হয়। তো মূলত আমাদের হচ্ছে এই পোর্শনটা হচ্ছে মূলত নলেজ বেসড, আর এই পোর্শনটা মূলত অ্যাপ্লিকেশন বেসড। এবং এই যেগুলোকে যখন আমরা একটা মার্জ করব, একসাথে যদি করি, তাহলে পুরোটাকে আমরা বলি ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্সটাকে আমি খুব সহজভাবে যদি বলি যে এটা হচ্ছে একটা সমুদ্রের মতন, সি, যেটার ওয়াইডনেস অনেক বেশি এবং এটার ডেপথ অনেক বেশি।
এবং আপনি যত এটার ভিতরে যাবেন তত আপনি আরো বেশি বেশি এক্সপ্লোর করতে পারবেন। এবং এখান থেকে আমরা শুধুমাত্র যদি আমি, যেহেতু আমার এই কোর্সটা হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড, সো এই মেশিন লার্নিংটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ শিপ। যেই শিপ বা এই জাহাজটা আমি এই সমুদ্রের মধ্যে কি করব, বিভিন্ন জায়গায় রোমিং করব, এবং রোমিং করে আমি আমার যে টার্গেট, আমার যে গোল, ইট মাইট বি সাম কান্ট্রি, ইট মাইট বি সাম আইল্যান্ড, আমি ওখানে যাব। কাকে ইউজ করে? শিপকে ইউজ করে। সো এই শিপটা হচ্ছে আমার এইখানে মেশিন লার্নিং। এবং এই পুরো জিনিসটা যখন আমি এখানে এক্সপ্লোর করবো, এরকম শিপ, মেশিন লার্নিং এর জন্য একটা শিপ বলতে পারেন, বা এআই এর জন্য একটা শিপ বলতে, ডিপ লার্নিং এর জন্য হচ্ছে এটা আরেকটা জাহাজ বা শিপ। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেইন, কার আন্ডারে? এই সমুদ্রের মধ্যে বিচরণ করছে। এই সমুদ্রটাই হচ্ছে আমার পুরোটা ডেটা সায়েন্স। অনেকে জিজ্ঞেস করে যে আসলে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং দুইটা এক কিনা, বা দুইটার মধ্যে আসলে ডিফারেন্স কি, বা এটা কোনোটার একটা অন্যটার আন্ডারে কিনা। তো আমার মনে হয় যে আপনারা মোটামুটি একটা ছোটখাটো একটা আইডিয়া পেয়ে গেছেন যে ডেটা সায়েন্সটা কি এবং মেশিন লার্নিংটা কি। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, ওকে। সো তাহলে আমরা এখন একটু দেখি যে আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একটা টেবিল, ওকে। ধরুন এটা টেবিল বলতে হচ্ছে যে এটা এখানে একটা বক্স দেওয়া আছে, এবং সেই বক্সের মধ্যে কিছু উপরে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, জাস্ট কিছু শব্দ, ইয়েস নো, ইয়েস ইয়েস নো ইয়েস, এরকম। তারপর দেখেন এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, 40%, 75%, 81%, সামথিং, আরো কিছু পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু 6 ডিজিটের ভ্যালু দেওয়া আছে, এবং তার নিচে কিছু 4 ডিজিটের ভ্যালু দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এইগুলো আসলে কিসের ইনফরমেশন, মানে এই ভ্যালুগুলো কিসের, আমরা কিন্তু এটা বলতে পারি না, আমরা কিন্তু জানি না। যখন এরকম ভাবে এইগুলো আনস্ট্রাকচার্ড ভাবে থাকে, তখন আমরা এটাকে বলি ডেটা। এখন কথা হচ্ছে কি, যে এই যে আমি আনস্ট্রাকচার্ড যে ভ্যালুগুলো পাচ্ছি, এখানে কিছু ওয়ার্ড ভ্যালু দেওয়া আছে যেটাকে আমরা বলি ক্যাটাগরিক্যাল ভ্যালু, এবং কিছু পার্সেন্টেজ ভ্যালু দেওয়া থাকে, এবং কিছু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে। এইগুলোকে যখন আমরা কোনো একটা স্ট্রাকচার ওয়েতে সাজানোর চেষ্টা করি, তখন আমরা কি দেখতে পাই? আমি যদি ডান দিকে আরেকটা টেবিল এখানের মধ্যে বলি, যে এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের প্রথম অংশটা হচ্ছে ডিভিশন, যেখানে ঢাকা, রাজশাহী, চিটাগাং কয়েকটা ডিভিশনের নাম দেওয়া আছে। দেন তারপরে একটা কলাম দেওয়া আছে ভ্যাকসিন সেন্ট। তার মানে আমি এখন ডিভিশনের সাথে ভ্যাকসিন সেন্টকে আমি কোরিলেট করে বলতে পারি যে কোভিডের ভ্যাকসিনগুলো এই সকল এরিয়াতে পাঠানো হয়েছে কি হয় নাই, এটা কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি। খেয়াল করে দেখেন যে এই ইয়েস নো আমি যা যা দেখেছিলাম সবকিছু কিন্তু এইখানে আছে। এবার কিন্তু আমার জন্য এটা বোঝাটা ইজি হয়ে গেছে। অ্যান্ড দেন এফেক্টেড রেট, এই যে পার্সেন্টেজের ভ্যালু আমরা দেখেছিলাম, এটা হচ্ছে আমার এফেক্টেড রেটের পার্সেন্টেজ। এবার আমি আরেকটু বেশি ক্লিয়ার হয়ে গেলাম। তারপরটা হচ্ছে ওই এরিয়া বেসড পপুলেশন, যেটা এখানে 6 ডিজিট করে দেওয়া আছে, তাহলে এটাও আমার জন্য ক্লিয়ার। নাম্বার অফ ডক্টরস বা নাম্বার অফ পেশেন্টস বা এরকম একটা কলাম আমি পাচ্ছি। সো এবার আমি দেখলাম যে যখন আমি এই সকল ভ্যালুগুলোকে টেবুলার ফর্মে সাজাচ্ছি, বিভিন্ন লেভেল দিয়ে সাজাচ্ছি, তখন এই ডেটা, এটা ইনফরমেশনে কনভার্ট হয়ে গেছে। নাও উই ক্যান কল ইট অ্যান ইনফরমেশন, যেখান থেকে আমি ইনফরমেশন থেকে কি আমি বিভিন্ন তথ্য জানতে পারি। আমি এটাকে এখন এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে, আমার জন্য বোঝার সুবিধা হয়েছে। এবং আরো কিছু কলাম যদি আমি চাই, তাহলে এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আরো কিছু কলাম আমি অ্যাড করতে পারি। লাইক এখানে এফেক্টেড রেটে ভ্যাকসিন পাঠানোর পরে তারপর রিকভারি রেট কত, বা ডক্টরদের মধ্যে আবার কেউ এফেক্টেড হয়েছে কিনা, বা পপুলেশনের আপনার এখানে মর্টালিটি রেট বাড়লো কিনা কমলো কিনা, আরো অনেক ধরনের ক্যালকুলেশন কিন্তু করা যায়। সো আমি যাহলে এখানে বলতে পারি যে ডেটা সায়েন্সটা হচ্ছে এটা এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আমরা ডেটাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা একটা নলেজ বের করতে পারি, একটা ইনসাইট বের করতে পারি, এবং সেখান থেকে পরবর্তীতে আমরা ফার্দার ডিসিশন মেকিং এর কাজ করতে পারি। ধরেন আমি যদি এখন এখানে একটা ফিগার দেখি, এটা ভিজুয়ালাইজেশন করে যদি দেখি, এখানে বাম পাশের যে ফিগারটা দেওয়া আছে, এক্স এক্সিস বরাবর এখানে কিছু একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে হোম এজ, বিল্ডিং এর এজ, এবং ওয়াই এক্সিস বরাবর পপুলেশন দেওয়া আছে ইন টার্মস অফ লেটস সে মিলিয়নস, এবং এখানে আরেকটা কালার কোড দিয়ে এটার ভ্যালু দেওয়া আছে। এখন খেয়াল করে দেখি যে এখানে কয়েক ধরনের কালার আছে। এই এরিয়াটা ডেন্সলি একটা এরিয়া, রেড কালার। এই এরিয়াটা হচ্ছে কাইন্ড অফ ইয়েলো কালার, রেড ইয়েলো এবং গ্রিনের একটা মিক্সার। এখানে আবার হচ্ছে গ্রিন কালার একটা
ডেন্সিটি আছে। সো আমি যদি এখন এক্স ওয়াই বরাবর এই সকল ভ্যালুগুলোকে, এটা একটা স্ক্যাটার প্লট, এগুলোকে যদি অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমি খেয়াল করে দেখতে পারি যত আমার বিল্ডিং এর বয়স বাড়ছে তত আমার ডেন্সিটি কমতেছে। কিসের ডেন্সিটি? পপুলেশন ডেন্সিটি কমতেছে। আবার কালার কোড দিয়ে দেখতে পাচ্ছি যে এইটার গ্রিন কালার মানে হচ্ছে এখানে এটার ভ্যালুটা অনেক বেশি, মানে যত বিল্ডিং পুরাতন হচ্ছে তত বিল্ডিং এর ভ্যালুয়েশনটা বাড়ছে। এরকম কিন্তু আমরা আরো, এটা আমরা একটা ফিগার দেখে ইনিশিয়ালি কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম। যদি এটাকে আমরা আরো কিছু অ্যানালাইসিস করি হয়তো আমরা আরো কিছু বিষয় জানতে পারবো। যদি আমি সেকেন্ড ফিগারটা দিকে তাকাই, যে এখানে এক্স এক্সিস বরাবর কিছু ভ্যালু দেওয়া আছে ইজ বিটুইন 0 to 1, এবং ওয়াই এক্সিস বরাবর কিছু গ্রুপ দেওয়া আছে, কিছু লেটার দেওয়া আছে, এবং এইগুলোকে যখন আমরা প্লট করছি তখন দেখছি যে পাশাপাশি দুইটা এরকম লাইন দিয়ে প্লট তৈরি করা হয়েছে। এখানে কয়েকটা জিনিস আমরা খেয়াল করতে পারি। এই প্লটটা পজিটিভলি বাড়তেছে, একটা ট্রেন্ড ফলো করতেছে। আবার এখানে মাঝখানে কিছু দুইটা ভ্যালুর মধ্যে একটা গ্যাপ আছে পার্টিকুলার একটা লেটারের জন্য, কিছু কিছু জায়গায় এই গ্যাপটা অনেক কম। সো আমরা যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর যদি এগুলোকে অ্যানালিসিস করি তাহলে দেখতে পারি যে কোন একটা সার্টিন ভ্যালুর জন্য, এক্স এক্সিসের ধরলাম 0.5 ভ্যালুর জন্য, এই বি নাম্বার যে গ্রুপ আছে সেই গ্রুপে ডেটার সিমিলারিটিস অনেক বেশি, বিকজ যেটার মধ্যে ভ্যালু ডিফারেন্স অনেক কম। আবার এইচ যে ভ্যালুটা, এইচ কলামটা আছে, এই এইচ কলামের গ্রুপের জন্য যখন আমার ভ্যালু মিনিমাম থাকবে তখন তাদের মধ্যে একটা বড় একটা গ্যাপ তৈরি হবে। সো আমরা কিন্তু এখান থেকে কয়েকটা বিষয় আমরা আরো ভালোভাবে জানতে পারি। সো আমরা ভ্যালু 1 এবং ভ্যালু 2 কম্পারিজনের ক্ষেত্রে 3-4 ধরনের ইন্টারপ্রিটেশন করতে পারি। তো আমার কাছে কিন্তু ইন্টারপ্রিটেশনটা বড় বেশি ইম্পর্টেন্ট। ইন্টারপ্রিটেশন না করতে পারলে কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারবো না যে আমার আসলে what would be the next course of action. Let's take another example. এই ফিগারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা বাবল ফিগার। তো বাবল ফিগারের মধ্যে এরকম গোল গোল বিভিন্ন এরিয়া আছে। সো এই বাবলগুলোর সাইজ গুলো মূলত এদের ডেন্সিটি বোঝাচ্ছে। এক্স এক্সিস বরাবর জিডিপির ভ্যালু বোঝাচ্ছে পার ক্যাপিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। সো আমি এখন বলতে পারি যে এখানে যদি এই বরাবর নিচের দিকে তাকাই, ধরলাম এটা হচ্ছে 12K, যখন জিডিপি থাকবে তখন এক্ষেত্রে এটা লাইফ এক্সপেক্টেন্সি অন অ্যান্ড অ্যারাউন্ড 80-এর কাছাকাছি থাকবে। অ্যান্ড অলসো এটার কালার কোড দেখে বুঝতে পারছি এটা হচ্ছে এশিয়া এবং অস্ট্রেলিয়া রিজিয়নের মানুষদের ডেটা এখানে আছে। আবার কিছু ধরেন এখানে জিডিপি হচ্ছে কম এবং এদের লাইফ এক্সপেক্টেন্সিটা মোটামুটি 60 থেকে 70-এর ঘরে, এবং এটা কালার কোড দেখতে পাচ্ছি এটা হচ্ছে আফ্রিকার মানুষের। ইউরোপিয়ান কান্ট্রিগুলো জিডিপি অনেক বেশি, ইয়েলো কালারটার রেঞ্জ এই জায়গায় আছে। এখন খেয়াল করে দেখলাম যে আমি যখন একটা ডেটাকে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন কালার দিয়ে এটাকে ভিজুয়ালাইজ করব তখন কিন্তু এখান থেকে আমার অনেক বিষয়গুলো কিন্তু আমার কি জানাটা সহজ হয়ে গেছে। উই ক্যান লার্ন সাম নলেজ এন্ড ইনসাইট ফ্রম দিস ফিগার্স। এটা একটা রিসেন্ট ফিগার। এই গ্রাফটা ডান দিকেরটা যদি আমরা তাকাই, এটা এখানে এক্স এক্সিস বরাবর একটা টাইম সিরিজ ডেটা দেওয়া আছে ফ্রম মার্চ টু নভেম্বর পর্যন্ত, এন্ড ওয়াই এক্সিস বরাবর দেওয়া আছে উইকলি অ্যাডমিশন রেট পার 1 লাখ পপুলেশন, হসপিটালে অ্যাডমিশন রেট কোভিড-19 পেশেন্টের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি মার্চ থেকে, এটা 2019-এর ডেটা আর কি, 2020 গত বছরের। সো মার্চ থেকে এটা খুব এখানে লাভ দিল, একটা রাইজ করলো, তারপর মাঝখানে জুন মাসের দিকে কমে গেল, আবার জুলাইতে হালকা একটু বাড়লো, সেপ্টেম্বরের দিকে কমে গিয়ে তারপর আবার অনেক বড় একটা রাইজ হলো। এখন এই যে ডেটার আমি যে একটা ডেভিয়েশন দেখতে পাচ্ছি, এই ডেভিয়েশনটা কি ধরনের ফাংশনকে ফলো করছে, কি ধরনের ডিস্ট্রিবিউশনকে ফলো করছে, এখান থেকে কিন্তু আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আমরা করতে পারি। এবং আমরা যদি এই ফিগারটাকে ভালো করে ফলো করি তাহলে সেপ্টেম্বরের পর থেকে যেহেতু পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো সেপ্টেম্বরের আগেই এই টাইমলাইনের মধ্যে আমাকে কিছু, যদি বলি যে গভর্নমেন্ট থেকে বা প্রাইভেট সেক্টর থেকে হসপিটাল বাড়ানো বা হচ্ছে পেশেন্ট যেহেতু বাড়তে পারে, সো ওইখানে মেডিসিনের সংখ্যা বাড়ানো বা নার্স বা ডক্টরদের সংখ্যা বাড়ানোর এই যে ডিসিশনগুলো যে বিভিন্ন হসপিটাল বা গভর্নমেন্ট থেকে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু এই ডেটাকে অ্যানালাইসিস করার পরেই কিন্তু নিতে পারছি। তাহলে তার আগে তো আমরা নিতে পারতাম না, কারণ আমরা বুঝতে পারতাম না যে কখন এটা রাইজ হচ্ছে কখন এটা ফল করছে। তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা বড় একটা আইডিয়া পেলাম যে ডেটা সায়েন্সের মাধ্যমে আমরা বিভিন্ন ডেটাকে অ্যানালাইসিস করে, ডেটাকে ভিজুয়ালাইজ করে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইউজ করে আমরা এখান থেকে কিছু
রেজাল্ট পাবো, যে রেজাল্টটাকে আমরা কাজে লাগিয়ে পরবর্তীতে আমার নেক্সট কিছু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা প্রেডিকশন করার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আই থিঙ্ক আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে ডেটা সায়েন্সটা কি এবং সেখানে আমরা কিভাবে কাজ করছি, হাউ ডেটা সায়েন্স ওয়ার্কস। আপনাদের কারো কোশ্চেন আছে? ফজল রাব্বি? স্যার এটা কি ডেটা ভিজুয়ালাইজেশন ব্যাপারটা বুঝালেন? হ্যাঁ, এখন আমি যে লাস্ট ফিগারটা এবং এই ফিগারটা দেখুন, এটা কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশন করে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা ডেটা ভিজুয়ালাইজেশনটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয় স্যার? পাইথন দিয়ে করা হয়েছে, লাইব্রেরি? ম্যাটপ্লটলিব, প্লটপাই। ওকে স্যার। ওকে, সো তাহলে আমরা মোটামুটি ডেটা সায়েন্স সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। তাহলে আর নতুন করে এখানের মধ্যে বেশি কিছু বলার দরকার নেই, আমরা চলে যাই পরবর্তী অংশে। আমরা যদি একটু বুকিশ ল্যাঙ্গুয়েজকে ইউজ করি, দ্য ডেফিনেশন অফ ডেটা সায়েন্স, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট। আমি মেশিনকে ইন্টেলিজেন্ট বানাচ্ছি উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। এক্সপ্লিসিট প্রোগ্রামিং বলতে জিনিসটা কি বোঝাচ্ছে? এক্সপ্লিসিট প্রোগ্রামিংটা হচ্ছে যে অন্যান্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি, ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। সেই সকল প্রোগ্রামিং করতে গেলে কোন একটা স্পেসিফিক প্রবলেম স্টেটমেন্টকে যদি আমরা এটাকে সলভ করতে যাই, লেটস সে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 40 to 50 লাইনের একটা কোড লিখতে হয়। সো তার থেকে আমরা যদি ইজিয়ার একটা কোনো ল্যাঙ্গুয়েজ পাই, যে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা সেম প্রবলেমটাকে জাস্ট 10 থেকে 15 লাইনের মধ্যে যদি আমরা এটাকে রেডি করতে পারি বা যদি সলভ করতে পারি, তাহলে কিন্তু আমার জন্য সেটা ইজিয়ার হবে। সো তাহলে ডেটা সায়েন্সটা হচ্ছে এরকম যে আমি মেশিনকে ইন্টেলিজেন্ট বানাবো কিছু স্মার্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং সহজে খুব ইজিলি কম সময়ের মধ্যে একটা মেশিনকে বিভিন্ন ধরনের ডেটা দিয়ে টেস্ট করে একটা অ্যালগোরিদম ডেভেলপ করে তাকে আমি শেখাবো যে হ্যাঁ তুমি এইভাবে পরবর্তী কাজটা করবা। ধরেন ফর এক্সাম্পল, একটা রোবট আপনার বাসায় আছে, সে এখন রোবটকে বললেন যে তুমি টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে আসো। তো রোবটটা কিন্তু সে হচ্ছে ফার্স্টে আপনার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যাবে, ডাইনিং রুমে যাবে, গিয়ে সেখান থেকে ওই গ্লাসটা নেবে, তারপর জগ থেকে পানিটা ভরবে, তারপর সেই গ্লাসটা আবার ধরে আপনার কাছে নিয়ে আসবে। এই যে কাজটা সে করবে, ইটস এ প্রসেস। এখন আমি যদি মেশিনকে শিখাই যে তুমি এইভাবে যাবা, হাতটা তুলবা, এভাবে তুমি ঢালবা, তারপর ধরে ঘুরে আবার আমাকে চলে আসবা, এই যে স্টেপ, এগুলি এই প্রসেসটাকে যদি আমি কয়েকটা স্টেপে যদি ভাগ করি এবং তাকে যদি আমি কয়েকটা ডেটা দিয়ে কয়েকটা মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের ডেটা, যেমন হচ্ছে ইমেজ ডেটা, ভিডিও ডেটা এবং বিভিন্ন ধরনের লোকেশন ডেটা দিয়ে যদি তাকে আমি শেখাই, তখন বারবার শেখাতে শেখাতে সে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। তারপর আমি তাকে দিয়ে দেখবো সে আসলে কতটুকু পারছে। দ্যাট মিনস আমার এই মডেলটা, আমার অ্যালগোরিদমটা, এটার পারফরমেন্সটা কিরকম, এটার এফিসিয়েন্সি কিরকম। সো ডেটা সায়েন্স ইজ নাথিং বাট মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট। এখন মেশিনকে ইন্টেলিজেন্ট বানানোর জন্য আমাকে অবশ্যই এখানে কিছু প্রোগ্রামিং এর কাজ করতে হবে, এখানে কিছু মডেল তৈরি করতে হবে, এখানে কিছু ডেটা দিয়ে চেক করতে হবে, ওকে, বিভিন্ন ধরনের ট্রায়াল এন্ড এররের মাধ্যমে যেতে হবে, গিয়ে তারপর একটা সময় গিয়ে আমি মেশিনকে ইন্টেলিজেন্ট বানাবো। সো এই ধরনের কাজ করতে গেলে অ্যাট ফার্স্ট আমি যেটা করবো যে অ্যাট ফার্স্ট উই নিড টু এক্সিকিউট সাম টাস্ক, টি, ইট মাইট বি রিগ্রেশন অর মাইট বি ক্লাসিফিকেশন, ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। তারকে বিভিন্নভাবে ডেটা দিয়ে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে তার পারফরমেন্সটাকে আমি ডেভেলপ করবো উইথ সাম এক্সপেরিয়েন্স। এভাবে আমি মেশিনটাকে ইন্টেলিজেন্ট করবো। তো এটা হচ্ছে একটা বুকিশ নলেজ যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেটা সায়েন্স, হোয়াট ইজ ডেটা সায়েন্স। সো আমরা এখন একটু এক্সাম্পলের দিকে যদি তাকাই, যে ডেটা সায়েন্সটার ভিতরে আসলে এটাকে মাঝখানে যদি রাখি সেন্টার পয়েন্টে, তাহলে এখান থেকে আমরা কি কি ধরনের মডিউলগুলো পাচ্ছি বা এটার কি কি বিভিন্ন ধরনের টাইপগুলো দেখি। একটা দেখিলাম হচ্ছে এখানে, যদি আমি এটাকে ক্লকওয়াইজ একটু দেখি, যে ফার্স্টে আমরা নিলাম স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের টুল, এগুলোকে বা থিওরাম যেগুলো আছে, বড় বড় ইকুয়েশন, এগুলোকে আমরা বিভিন্ন লাইব্রেরি ফাংশনের মাধ্যমে খুব ইজিলি মডেলটাকে তৈরি করতে পারি এবং তৈরি করে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর কাজটা ডেটা সায়েন্সের মাধ্যমে করতে পারি।
এখানের মধ্যে আমি যদি বলি যে লেটস সে আপনার মন্টে কার্লো সিমুলেশন বা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, বা এখানে যদি বলি যে বায়াসের নেটওয়ার্ক মডেল, এগুলো কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল বা প্রবাবিলিস্টিক মডেল। হ্যাঁ, এবং এখানে আরো অনেক ধরনের প্যারামিটার্স আছে এবং আরো নিউমারাস টাইপের মডেল আছে। এই মডেলগুলোর জন্য কিন্তু আমার বড় বড় কোড লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেডিকেটেড লাইব্রেরি আছে। আপনি যে মডেলটা নিয়ে কাজ করবেন ওই মডেল দিয়ে আপনি লাইব্রেরি সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে হ্যাঁ কোন কোন লাইব্রেরি দিয়ে কিভাবে কাজ করতে হবে। দেন you need to learn how to code or how to make an algorithm, create an algorithm. যখন আপনি এই প্রসেসটা শিখে যাবেন তখন আপনি সহজেই কোন একটা মডেল বা কোন একটা অ্যালগরিদম কিন্তু দাঁড় করাতে পারবেন। এছাড়া বিভিন্ন সায়েন্টিফিক মেথডগুলো যদি কথা বলি, আপনি এটা সায়েন্টিফিক মেথড বলতে আপনি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলতে পারেন, পিওর সায়েন্সের ক্ষেত্রে বলতে পারেন, মেডিসিনের ক্ষেত্রে বলতে পারেন, বা অন্যান্য যে সকল সায়েন্টিফিক মেথডগুলো আছে নন ইঞ্জিনিয়ারিং এরিয়াতেও, সেই সকল মেথডগুলো আমরা ডেটা সায়েন্সের মাধ্যমে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যদি বলি যে ফেসবুকে আপনি গুগলে কোনো জিনিস সার্চ করলেন, ফেসবুকে কিছুক্ষণ পরে ওই রিলেটেড অ্যাডভার্টাইজ আসা শুরু করে। আপনি যদি বলেন যে আপনি হচ্ছে লেটস সে গিটার কিনতে চাচ্ছেন, একটা গিটার কিনবেন, আপনি গুগলে সার্চ করবেন, কিছুক্ষণ পর আপনি রিফ্রেশ করে দেখবেন যে ফেসবুকে গিটার রিলেটেড, গিটার বাজানো, গিটার কোর্স, গিটারের বিভিন্ন আইটেম, বিভিন্ন পার্টস সেল করা নিয়ে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। এবং এই অ্যাডভার্টাইজমেন্ট শুধু আপনাকে দেখাচ্ছে, আগে দেখাচ্ছে না, কারণ আপনি সার্চ করেছিলেন। এটাকে আমরা বলি টার্গেট মার্কেটিং। এই টার্গেট মার্কেটিংটার এই কাজটা আমরা ডেটা সায়েন্সের মাধ্যমে করে থাকি। তো ফেসবুকে মানে ডেটা সায়েন্সের একটা হিউজ বড় একটা অ্যাপ্লিকেশন এরিয়া আছে। মেশিন লার্নিং মডেল প্রচুর, মানে ফেসবুকের যে আমরা ইন্টারফেস দেখি বাইরে, তার ব্যাক এন্ডে যদি এটার কাজের কথা চিন্তা করি, ওরা ফুললি মেশিন লার্নিং মডেল তৈরি করে মোর দেন 90% কেসে। এছাড়া অ্যামাজন বা অন্যান্য যে সকল মানে সাপ্লাই চেইনের যে সকল এরিয়াগুলো আছে বা বিজনেসগুলো আছে, বড় বড় বিজনেসগুলো আছে, সেইগুলোর যে ইন্টারনাল বিভিন্ন অ্যালগোরিদম বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাজ বা মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সহ এটার পিছনে ডেটাকে অ্যানালাইসিস করে আপনাকে কিছু প্রেডিকশন দেওয়ার কাজ, এই কাজগুলো আমরা ডেটা সায়েন্সের মাধ্যমে করতে পারি। ডেটা রিসার্চের ক্ষেত্রে আমরা বলতে পারি লেটস সে যে মেডিকেল ডেটা রিসার্চ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মেডিকেল ডেটা রিসার্চ। তো আপনার কাছে যখন বিভিন্ন ধরনের টেস্টের ডেটা থাকবে, লাইক যদি বলি যে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ব্লাড টেস্ট, সুগার টেস্ট বা অন্যান্য ইউরিন স্টুল টেস্ট, এরকম বিভিন্ন টেস্টের অনেক ধরনের রেজাল্ট থাকার পরে যদি বলা হয়ে থাকে যে কোন একটা পার্সন তার ক্যান্সার হয়েছে কিনা, ইয়েস অর নো, তো এই ডিসিশনটা এটা অবশ্যই বড় বড় ডাক্তার যারা আছে তারা রিপোর্ট দেখে বলবে। এখন মেশিনকে আমি যদি এরকম ডেটা দিয়ে তাকে শেখাই যে এই ধরনের কেসে তুমি বলবা ইয়েস, এই ধরনের কেসে তুমি বলবা নো, এরকম কয়েক লাখ ডেটা দিয়ে তাকে শেখাই, এবং পরবর্তীতে যদি কোনো নতুন পেশেন্ট আসে তখন তাকে তার এই সকল রিপোর্টের ভ্যালুগুলোকে ইনপুট দিলে এই প্রোগ্রামটা, এই সিস্টেমটা নিজে নিজে ডিসিশন মেকিং করে আপনাকে আউটকাম দেবে যে দ্যাট পারসন হ্যাজ ক্যান্সার অর নট। এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। ডেটা রিসার্চ ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে হতে পারে, মেডিকেল ছাড়াও আরো অন্যান্য ক্ষেত্র হতে পারে। মোস্ট প্রবাবলি আমি 2-1 দিন আগে একজনের সাথে কথা বলেছিলাম, উনি এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট সায়েন্সে পড়াশোনা করেছেন। আমি জানি না আপনি এখানের মধ্যে আছেন কিনা, ঠিক খেয়াল করতে পারছি না। এগ্রিকালচারাল ক্ষেত্র আপনি যদি মনে করেন কোন একটা ধান বা গম, কোন একটা শস্য, ঠিক আছে, এখন এই শস্যটা মাটি বা পানি থেকে যখন আস্তে আস্তে উঠবে, উঠার রেট কতটুকু বা তার সার্ভাইভাল রেট কতটুকু, এটা ওই মাটির পিএইচ, মাটির প্লবতা, মাটির অক্সিজেন, হাইড্রোজেন বা অন্যান্য কেমিক্যাল যে সকল কম্পোনেন্টগুলো আছে সেগুলোর মিক্সচারের ভ্যালুগুলো আছে, বা আমি যদি বলি যে সয়েলের ক্ষেত্রে ওটার বিভিন্ন টাইপ আছে, ওটার বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, এই ধরনের 10, 12, 20 রকমের যখন কম্পোনেন্ট থাকবে তখন কিন্তু অনেক ক্যালকুলেশন করে, হাতে কলমে করে, তারপর আপনাকে বুঝতে হবে, তারপর আপনি ডিসিশনে আসবেন যে আমার এই শস্যটা, এইটা গাছটা সার্ভাইভ করবে কি করবে না। এই কাজটা কিন্তু আমি ডেটা সায়েন্সের মাধ্যমে করতে পারছি। সো আমার কথাটা মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সামারি যদি বলি যে যেখানেই ডেটা আছে আপনি সেখানেই ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা আপনি যে কোনো এরিয়াতেও করতে পারেন। আমি একটু পরে আসছি ব্যাপারটা নিয়ে।
এর মধ্যে আমরা আসি মেশিন লার্নিং। মেশিন লার্নিংটা কি, যে আমি যখন এই সকল অ্যাপ্লিকেশনগুলো করতে গেলে ডেফিনেটলি আমাকে কোনো একটা মডেল বা অ্যালগোরিদম ডেভেলপ করতে হবে। তো মডেল বা অ্যালগোরিদম ডেভেলপ করতে গেলে আমাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এবং ওই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে আমি মডেলটা তৈরি করব এবং আমি মেশিনকে শেখাবো। এই কাজটা আমরা করি মেশিন লার্নিং এর মাধ্যমে। অ্যান্ড অলসো উই হ্যাভ ভিজুয়ালাইজেশন, যেটা আমি একটু অলরেডি এক্সাম্পল দিলাম, যেটাকে ভিজুয়ালাইজ করলে আমরা কত সহজে কত ইজিলি অনেক ধরনের ইনসাইট বা নলেজ আমরা সহজে বের করে ফেলতে পারি। সো আমরা যদি এখন দেখি যে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমি জাস্ট কিছু নাম আপনাদেরকে বলছি, যেমন ডেটা সায়েন্স ফর জিনোমিক্স, ড্রাগ ডিসকভারি উইথ ডেটা সায়েন্স, ট্র্যাকিং অ্যান্ড প্রিভেন্টিং ডিজিজেস, ডেটা সায়েন্স ফর মেডিকেল ইমেজিং, অ্যান্ড দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। এখন ভার্চুয়ালি অনেকে ঘরে বসে ডাক্তারদের বিভিন্ন সেবা নিচ্ছে, এটাও কিন্তু আপনি এটা বলতে পারেন যে মেশিন লার্নিং এর বা ডেটা সায়েন্সের একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন। দেন প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ইন হেলথ কেয়ার, মনিটরিং দ্য পেশেন্ট হেলথ। ঘরে বসে আপনি কোনো একজন পেশেন্ট ঘরে আছে, তার পাশে কিছু মেশিন দেওয়া আছে, সেই মেশিনের ডেটাগুলো কন্টিনিউয়াসলি রিড হচ্ছে এবং হসপিটাল থেকে ভার্চুয়ালি লাইভ দেখে ডাক্তাররা ডিসিশন দিতে পারছে যে আপনার এখন এটা করা উচিত, আপনার এটা করা উচিত। অনেক বড় একটা এটা সুবিধা আমাদের। রিসেন্ট বিভিন্ন কান্ট্রিতে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতে এই ধরনের সুবিধা অলরেডি দিচ্ছে, এরকম বিভিন্ন কোম্পানি দিচ্ছে। তারা কিভাবে দিচ্ছে, তারা কিন্তু এই ডেটাকে অ্যানালাইসিস করার পরেই তারপর তারা এই ধরনের আউটকাম দিচ্ছে। সো দে আর মেকিং এ ফরচুন লিটারালি, মানে তারা এই সকল ক্ষেত্রে যারা মূলত ডেটা সায়েন্সের কাজগুলো করে বা যে সকল কোম্পানিগুলো, তারা হিউজ পরিমাণ প্রফিট এখন করছে। এটা অনেক বড় একটা ব্যাপার। আপনি যেখানে যান, যে ক্ষেত্রে আপনি কাজ করেন, আপনার কিন্তু লাগবেই। যেমন আমি যদি এটা হেলথ কেয়ারের ক্ষেত্রে বলি, হসপিটালে সোশ্যাল মিডিয়া, মডালিটি, ল্যাব বা বায়োমিটার্স, ফার্মাসিউটিক্যাল, ফার্মাসি, ডেটাবেস ক্লেমিং বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড, হ্যাঁ, ইএইচআর। এটা আমাদের দেশে এখন নাই, বাট বাইরের কান্ট্রিতে অলরেডি সেটা স্টাবলিশ হয়ে গেছে, সিস্টেমটা ডেভেলপ হয়ে গেছে। ডিজিজ রেজিস্ট্রিজ, কনজিউমার সাপোর্ট, এই সব কিছুগুলোকে আমরা ডেটাকে অ্যানালাইসিস করে কোন কাজের জন্য কোন ধরনের ভেরিয়েবল লাগবে, কোন ধরনের ডিসিশন নিতে হবে, ওটা আমরা অ্যালগোরিদম থেকে বের করে আমরা আমাদের কারেক্ট আউটকামে বা কারেক্ট প্রেডিকশনে যেতে পারি, অলমোস্ট কারেক্ট। সো যত ভালো অ্যালগোরিদম হবে, যত ভালো একজন ডেটা অ্যানালিস্ট এখানে কাজ করবে, যত ভালো ডেটা থাকবে, তত কিন্তু ওই আউটকামটা তত বেশি সাকসেসফুল হবে, তত বেশি ইফেক্টিভ হবে। যদি বলি বিজনেসের ক্ষেত্রে, তাহলে আমরা বিজনেসের ক্ষেত্রে দেখি যে রিটেল অ্যানালিটিক্সের ক্ষেত্রে কি পাচ্ছি। ক্রস সেলিং অ্যান্ড আপ সেলিং, মানে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো কোম্পানি আছে, প্রত্যেক কোম্পানির একটা কমন প্রোডাক্ট আছে, কিন্তু আপনার প্রোডাক্টটা কেন বিক্রি হচ্ছে না, এটা পিছনে কারণটা কি, এইটাকে অ্যানালাইসিস করার কাজও কিন্তু আমরা করতে পারি এই মেশিন লার্নিং মডেল দিয়ে। রিকমেন্ডেশন ইঞ্জিন আমরা তৈরি করতে পারি। তারপর স্যার আমি একটা জিনিস একটু অ্যাড করতেছি, সরি স্যার, শিওর, ইন্টারাপ্ট করার জন্য। যত জব মার্কেট দেখতেছি সব তো মানে শুনতেছি বাইরে, হ্যাঁ, একটু ইনক্লুড করিয়েন যে দেশক যেটা আছে। আমি করব, এটা একটা স্লাইড আছে, আমি একটু পরে ইনক্লুড করব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আমি মানে সবারই, আমি মানে লাস্ট 1-2 সপ্তাহ বা তার আগে যারা আমার সাথে কথা বলেছে, যাদের যে ধরনের কুইরি আছে, আমি সবগুলোকেই সামারাইজ করে আজকের এই সেশনটা নিচ্ছি। আজকে সেশনে কোনো পড়াশোনা হবে না, আজকে সেশনে শুধুমাত্র আলোচনা হবে এবং আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, ডোন্ট ওয়ারি। সো প্রাইসিং অ্যানালিটিক্স, মানে আপনার প্রোডাক্টের প্রাইসটা কতটুকু বাড়ানো উচিত, কত পার্সেন্ট বাড়ালে সেটা মার্কেটের মধ্যে যাবে এবং সেটা ক্ষেত্রে আপনার কোম্পানি লাভবান হবে। তারপর মার্কেটিং মিক্স মডেল, তারপর হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং, কাস্টমার অ্যানালিটিক্স, কাস্টমারের ফিডব্যাকের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করা যে কোন কাস্টমার আপনার প্রোডাক্টটার কতটুকু রেসপন্স দিচ্ছে, সেটা নেক্সট 2-3 মাসে আমার প্রোডাকশনে যাওয়া ঠিক হবে কিনা, নাকি এটা লস হবে। এই যে বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক ধরনের অ্যানালাইসিসের কাজ করতে পারি। আমরা অলরেডি মেডিকেল সায়েন্স দেখলাম, হেলথ কেয়ার দেখলাম, বিজনেস দেখলাম। এখন আমরা যদি দেখি যে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে প্রেডিক্টিভ মেইনটেনেন্স, তারপর হচ্ছে আপনার মেশিনের অ্যানোমালি ডিটেকশন, তারপর কাস্টমাইজেশন, ডিমান্ড ফোরকাস্টিং, তারপর নিউ রেভিনিউ স্ট্রিম, আর অন্যান্য কিছু এখানে আছে। আমি ছবিটা একটু ঘোলাম, সরি, জাস্ট আমি এক্সপ্লেন করার জন্য কয়েকটা ছবি আমি গুগল থেকে ধার নিয়েছি, এগুলো আমি নিজে তৈরি করিনি, আসলে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য বিভিন্ন এরিয়াগুলো কোথায় এটা আছে। সো যেমন এটা হচ্ছে, আমি যদি বলি যে এটা আমি নিজেই বানিয়েছিলাম, একটা মার্কেটিং ডিপার্টমেন্টের একজন এক্সপার্ট, একজন পার্সন, ওকে, সে একজন পার্সন মার্কেটিং ডিপার্টমেন্টের, সে নর্মালি যদি এক্সেল বা এসপিএসএস দিয়ে যদি কাজ করে, তাহলে সে
আমরা বলি যে সে ট্র্যাডিশনাল রিসার্চ করতেছে, যেখানে সে বেসিক স্ট্যাটিস্টিক্সের টুলগুলো ইউজ করে। হোয়াট ইফ যদি ওই ব্যক্তির কোডিং সম্পর্কে নলেজ থাকে, তাহলে তার মার্কেটিং এর নলেজটা এবং কোডিং এর নলেজকে আমরা যদি মার্চ করি, তাহলে তাকে আমরা বলতে পারি একজন ডেটা ইঞ্জিনিয়ার। আবার যদি তার কোডিং এর নলেজের সাথে স্ট্যাটিস্টিক্স এর নলেজও থাকে, দেন এই দুইটাকে মার্চ করে আমরা বলতে পারি যে হি অ্যাকচুয়ালি ইজ এ মেশিন লার্নিং মডেল ডেভেলপার, মডেল ডেভেলপমেন্টে কাজ করে। এবং এই সবগুলো কিন্তু আমার ডেটা সায়েন্সের মধ্যে। সো যদি আপনারা কেউ বলেন যে আমাকে অনেকে বলেন যে ভাই আমি আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমার কি এই কোডিং টোডিং এগুলো আমাকে দিয়ে হবে না কেন? আপনাদের কাজ তো এগুলা। যদি বলে যে এখন মেডিকেল সেক্টরে বা এগ্রিকালচার সেক্টরের কথা এক্সাম্পল দিলাম, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এক্সাম্পল, অনেক এক্সাম্পল, মানে এক্সাম্পল দিলে আসলে শেষ করা যাবে না যে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন সারা ওয়ার্ল্ডে কিভাবে এটা ছড়াচ্ছে, কিভাবে এটা হচ্ছে। ওকে, সো আমরা একটু শর্টকাটে আমরা যাই। যেমন অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমি কিছু বেসিক এক্সাম্পল গুলো দেখছি, বেসিক নামগুলো আমি বলছি। যেমন সিকিউরিটির ক্ষেত্রে, তারপর ব্যাংকিং ফিনান্সের ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, নেক্সট জেনারেশন টেকনোলজির ক্ষেত্রে, আপনার যে ভিআর টেকনোলজি বা অটোনোমাস কারের যে টেকনোলজি, সেই টেকনোলজির ক্ষেত্রে, বা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, হেলথ কেয়ারের ক্ষেত্রে, সব জায়গাতে আমি এটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। দেন আমরা অনেক কিছু আমরা এখানের মধ্যে আলোচনা করলাম, অনেক কিছু আমরা জানলাম। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডেটা সায়েন্সের অ্যাসপেক্ট নিয়ে একটু আপনাদেরকে ব্রডলি বোঝানোর জন্য, কিছু এক্সাম্পল দিয়ে। আই থিঙ্ক আপনারা মোটামুটি যেই এরিয়াতে থাকুক না কেন, আপনারা একটা আইডিয়া করতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আসলে এটা আমাদের জানাটা কত জরুরি। তো আমরা একটু আমাদের কোর্সের ব্যাপারে কথা বলি। হ্যাঁ, আমি বেশি সময় নিব না এখানের মধ্যে। ইউজুয়ালি আমি যেটা করি যে আমি লেভেল 1 এবং লেভেল 2 দুইটাই করাই। লেভেল 1 হচ্ছে বিগিনার লেভেলের জন্য, বিগিনার যারা কিনা একদম বিগিনার লেভেলে আছেন, লাইক যাদের কোডিং সম্পর্কে নলেজ একদম জিরো, একদম অ্যামেচার লেভেলে আছে। আর 2 হচ্ছে অ্যাডভান্সড, যারা মোটামুটি কোডিং সম্পর্কে জানেন, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ম্যানিপুলেশন এবং অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলো সম্পর্কে জানেন, তাদের জন্য হচ্ছে লেভেল 2 অ্যাডভান্সড। সো যেটাই হোক না কেন, লেভেল 1 এবং লেভেল 2 দুইটাকে আমি আলাদাভাবেই বলছি। প্রত্যেকটার জন্য 2 মাস করে সময়, সপ্তাহে 2 দিন করে আমি ক্লাস নেই। তো ইন এ সেন্স আমি 15 থেকে 16টা ক্লাসের মধ্যে আমি নিব। প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 আওয়ার্স। আর ক্লাসের ডেটা আমি পরবর্তীতে অ্যানাউন্স করব, বিকজ আমার এখন এই মুহূর্তে 3টা ব্যাচ রানিং, মানে লিটারালি স্পিকিং 4টা ব্যাচ রানিং। একটা ব্যাচ আমার এই সপ্তাহে শেষ হবে, শেষ হয়ে গেলে আমি তখন বলতে পারবো যে আসলে আমার 3টা ব্যাচ রানিং। সো আমার ম্যাক্সিমাম ক্লাসগুলো হয় রাতে। আমার 2টা স্লট, একটা হচ্ছে 7:30 to 9 PM, আর একটা হচ্ছে 9:30 to 11 PM। আমি দিনের বেলা ক্লাস নিই না, বিকজ বেশিরভাগই যারা আমার এখানে কোর্সটা করতে আসে তারা জব হোল্ডার। তো তারা জবের পরে রাতের বেলা গিয়ে তারপর কোর্স অ্যাটেন্ড করে। আর অ্যান্ড অলসো স্টুডেন্টস যারা আছে সারাদিনের ইউনিভার্সিটির ক্লাস, অ্যাসাইনমেন্ট, ল্যাব এসব করে দেখে আসলে দিনের বেলা সময় পাওয়া যায় না। তো এই জন্য আমি এই 2টা স্লট রাখি, এবং সপ্তাহের আমি বলতে গেলে 6 দিনই ক্লাস নেই। আজকে শনিবার, আজকে রাত 9টা, আজকে আসলে আমার কোনো ক্লাস নাই। তো আমি আসলে এই মুহূর্তে এই সেশনটা নিতে পারছি। যদি আজকে না নিতে পারি, তাহলে কিন্তু এই সপ্তাহে আমি আর এই সময়টা পাবো না, বিকজ কালকে থেকে সানডে টু ফ্রাইডে পর্যন্ত আমার 9টা 9:30 ক্লাস আছেই, কোর্স চলতেছি, একটা পর একটা কোর্স চলতেছি। ওকে, সো ক্লাস টাইমের কথা বললাম, ক্লাস ডে এর কথা বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এই ক্লাসগুলো আমি লাইভ নেই। এখন আপনারা আমার সাথে কথা বলছেন, আমাকে দেখতে পাচ্ছেন, এইভাবেই আমি ক্লাসগুলো নিব, এবং এই ক্লাসগুলো রেকর্ড হবে। ক্লাস যখন শেষ হয়ে যাবে তার আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা পরে আমি সেই রেকর্ডেড ক্লাসটা আমার স্টুডেন্টকে দিই। সবাইকে না, যারা আমার পেইড স্টুডেন্ট তাদেরকে দিই, যেটা আমার মেইন ক্লাসগুলো, যদি আমি আমার রেগুলার ক্লাসের কথা বলি। আর যে সকল ডেমো ক্লাসগুলো আমি নেই, বা কিছু ওরিয়েন্টেশন ক্লাস, অথবা ধরেন আজকের যে সেমিনারের কথা যদি বলি, এগুলো রেকর্ড হবে, এবং সেগুলো আমি গ্রুপে, মানে আমার যেই মেসেঞ্জার যে গ্রুপটা আছে, মেশিন লার্নিং কমিউনিটি অ্যান্ড অলসো অ্যাডভান্স মেশিন লার্নিং কমিউনিটি, 2টা কমিউনিটি এখন আমি মেনটেন করছি, কারণ অনেকে অ্যাডভান্সডের জন্য আমাকে বলেছে, তাদের জন্য আমি আলাদা একটা গ্রুপ করেছি। সো সেখানে আমি দিয়ে দিই। যেমন আজকের এই লেকচারটা, আজকে যে ক্লাসগুলো আজকে যে অংশটা আমি নিলাম, এটা আমি দিয়ে দিব।
আর ফেসবুক চ্যাট গ্রুপ ডিসকাশন তো থাকেই সবসময়, ওইখানের মধ্যে আমি প্রতিদিন টুকটাক কিছু না কিছু জিনিস, কিছু না কিছু কোড বা কিছু এক্সাম্পল, কিছু বিষয় নিয়ে আমি টুকটাক আলোচনা করি। আমি সবসময় চাই যে এখানে যারা আমার রানিং স্টুডেন্ট বা নতুন যারা এখানে মেম্বার, তারা যেন সবসময় আপডেটেড থাকে। তো আমি প্রতিদিনই টুকটাক কিছু না কিছু আমি নিজে শিখি, নিজে চেষ্টা করি জিনিসগুলো বোঝার, এবং আমি ট্রাই করি যে আমার স্টুডেন্ট বা যারা মেম্বার তাদেরকে জিনিসগুলো আরো ডিসক্রাইব করতে, আরো ভালোভাবে এক্সপ্লেন করতে। সামটাইমস দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অফেন টাইম অনলাইন ক্লাসের ক্ষেত্রে যে প্রবলেম হয়, দুইটা প্রবলেম হয় মেইনলি। একটা হচ্ছে লোডশেডিং, একটা হচ্ছে পুর ইন্টারনেট কানেকশন। সো এই দুইটা আসলে আমার হাতে না। সো লোডশেডিং হলে ইউজুয়ালি দেখা যায় যে আমি 4-5 মিনিট একটু ওয়েট করি, যখন আবার ইলেকট্রিসিটি চলে আসে তখন আমি আবার ক্লাস ওখান থেকে রিজিউম করি। ইন্টারনেট কানেকশন যদি খারাপ হয় তখন আমি মাঝে মধ্যে এরকম একটু গ্যাপ দিয়ে তারপর আবার ক্লাসগুলো নেই। আর ইনকেস যদি কোনো কারণে ক্লাস কোনো জায়গায় যদি হল্ট হয়ে যায়, ধরলাম যে 1.5 ঘন্টার জায়গায় আমার ওই দিন হচ্ছে 40 মিনিট বা আধা ঘন্টা ক্লাস হলো, তাহলে কোনো সমস্যা নেই, আমি এটা আবার আরেকটা রিভিউ ক্লাস নিয়ে, এক্সট্রা ক্লাস নিয়ে সেটা আমি কভার দিয়ে দিই। তো এখন হচ্ছে যে এই কোর্সটা কেন, বা মানে আমাদের এখানে গ্র্যাড বাংকারে আপনি যে কোর্সটা করবেন কেন করবেন, মানে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কোর্সেস ফ্রম আদার ইনস্টিটিউশনস অথবা অন্য জায়গা থেকে। নাম্বার 1 হচ্ছে যে সার্টিফিকেটস। এখন সার্টিফিকেটসটা বাকিরাও দেবে, আমরাও দিচ্ছি এখানের মধ্যে। সো এখানে আসলে এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই। 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। সো আমি আসলে ওইভাবে কারোর নাম মেনশন করব না, বাট অন্যান্য যে সকল প্ল্যাটফর্মগুলো আছে, আপনি যদি একটু গুলো সার্চ করেন বাংলাদেশে মেশিন লার্নিং কোর্স কারা করায়, বা আপনি যদি এই রিলেটেড বিভিন্ন পোস্ট দেখেন, তাহলে দেখবেন যে কিছু কিছু প্ল্যাটফর্ম তারা করায় এই কোর্সগুলো, এবং সেই কোর্সের প্রাইস লাইক হিউজ। মানে এটা 8K থেকে শুরু হয়, 8K হচ্ছে মিনিমাম, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা 20K পর্যন্ত হইতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে যে তারা আপনাকে যে সকল কন্টেন্টগুলো দেখাবে বা শিখাবে, আমার কন্টেন্টগুলো অলমোস্ট সেম। এখানে কাইয়ুম রাজু আছে, বা ইয়া চলে গেছে, ইয়া আমার স্টুডেন্ট ইয়ে ছিল, ও সাজ্জাদ তো এখানের মধ্যে আছে। সাজ্জাদ ভালো বলতে পারবে, সাজ্জাদ নিজে আমাকে কয়েকটা ইনফরমেশন ইনবক্সে করছিল। সাজ্জাদ শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, তো তুমি একটু বলতে পারবা যে এরকম ভাবে? আমি তো নিজে আপনাকে ভাই ইনফরমেশন করে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি আমাকে ইনবক্স করেছিলে যে ভাইয়া দেখেন এরা এরা এরকম চাচ্ছে। তো ওইখানে যা যা পড়ায় আমার তো একই জিনিসই করাই। এটা খুব ইন্টারেস্টিং। একই জিনিস ভাই, মানে ঘুরে ফিরে একই, প্রায় একই, 90-80% একই। কিন্তু আমার এখানের মধ্যে গ্র্যাড বাংকারে এটা খুবই কস্ট ইফেক্টিভ। এখানে কোর্স প্রাইস মানে 2500 থেকে 4000 এর মধ্যে থাকে, ফিক্স না, কারণ বিভিন্ন সময় আমরা অফার দিই, কখনো আমরা 30%, কখনো 40%। ইভেন গত মাসে লিটন দাসের যে ওই দিনের যে ঘটনাটা ঘটলো 44 রান, ওটা কিন্তু 40% অফার কিন্তু আমার ব্যাচ নাম্বার 11 ছিল। তো আসলে এটা ভ্যারি করে। তবে আমি এটা একটু বলতে পারি যে আমার এই কোর্সটা এটা 2500 থেকে 4000 এর মধ্যে থাকে, এর বেশি উঠেই না, এর বেশি আমরা রাখি না অ্যাকচুয়ালি। আমি চেষ্টা করি কোয়ালিটি লার্নিং করার। যারা আমার কোর্স করছে বা করে ফেলেছে তারা হয়তো ভালো বলতে পারবে যে আমি কিভাবে করাই, কিভাবে পড়াই, কোন ওয়েতে করাই। আমি চেষ্টা করি যে সময় নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আপনাদের মাথার ভিতর ঢুকাইতে, এবং আমি লাইভ ক্লাসে লাইভ কোড করে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করি যে কোন লাইনটা কেন আসছে, কি এটার পেছনে কারণটা কি, কখন আমি কোন ধরনের মডিউল, কোন লাইব্রেরিটাকে আমি ইউজ করব, এই সব কিছু আমি প্রত্যেকটা ডিটেলস লাইন বাই লাইন শেখাই। এবং একই সাথে আমি অ্যাসাইনমেন্টস দিই, আমি কিছু কুইজ দিই, সিরিয়ালি একটা একটা করে দিই, প্রত্যেকটা মডিউলের পর একটা একটা করে আমি এরকম অ্যাসাইনমেন্ট বা কুইজ দিই, এবং সেগুলো যখন আপনারা আমাকে রিপ্লাই দেন বা যখন আমাকে সাবমিট করেন, ওগুলোর উপর বেস করে আমি সার্টিফিকেশনটা রেডি করি। অ্যান্ড অবভিয়াসলি আমি রিয়েল ডেটা সেট ইউজ করি, এবং এখানের মধ্যে কিছু প্রজেক্ট থাকে। এই প্রজেক্টের ব্যাপারটা হচ্ছে এইটা টু বি অনেস্ট, এটা হচ্ছে লেভেল 2-র জন্য। তো লেভেল 2-তে যারা করবে, যারা একটু অ্যাডভান্স শিখবে, তাদেরকে আমি প্রজেক্টগুলো করাই। আর যেগুলো যারা হচ্ছে লেভেল 1 করবে, তাদেরকে আমি বেসিক অংশ থেকে শুরু করি। তো বেসিক যখন আমি করাই তখন আসলে প্রজেক্ট থাকে না, কারণ প্রজেক্ট করবে কখন? আমার হিসাবে, আমি অ্যাজ এ ফ্যাকাল্টি, আমি একজন মেন্টর হিসেবে আমি এটা বিলিভ করি, যদি আপনার ভিতরের বেসিক নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্রজেক্ট করতে পারবেন না। সো শুধু শুধু আপনার ঘাড়ের উপর প্রজেক্ট চাপাই দিয়ে আসলে আমার কোনো লাভ নাই। এই জন্য প্রজেক্টটা আমি তখনই করাই যারা লেভেল 1টা কমপ্লিট করে। আমি একাডেমিক সাপোর্ট দিই কারো প্রজেক্টের ক্ষেত্রে,
কারো রিসার্চ পেপারের ক্ষেত্রে বা থিসিসের ক্ষেত্রে মডেল কীভাবে তৈরি করতে হবে বা ডেটাকে আমি দেখে সেই ক্ষেত্রে বা সেইভাবে আমি চেষ্টা করি আর কি একাডেমিক সাপোর্ট দেওয়ার জন্য। ইন্টার্ন সাপোর্টটা আমরা দিই। ইন্টার্ন সাপোর্টটা হচ্ছে এরকম, যদি আপনি কোর্সটা কমপ্লিট করতে পারেন ফুললি, তখন আমরা বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করি বা তাদেরকে আমরা আপনার সিভিটা তাদেরকে আমরা ফরওয়ার্ড করি। অ্যান্ড অবভিয়াসলি আমরা চাই যে আপনি যেন ভালোভাবে এখান থেকে শিখে যান। তা আমরা আপনাকে কিছু টেস্ট দেবো, ওই টেস্টগুলোতে ভালো করলে তখনই আমরা সেই সাপোর্টটা দেবো। নাহলে আপনারা এমনি গদ বাঁধা একটা সার্টিফিকেট দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিলাম, সেক্ষেত্রে যদি আপনি ভালো রেসপন্স না করেন, ভালো যদি পারফর্ম না করেন, তখন সেক্ষেত্রে কিন্তু গ্যাট বাঙ্কারের দোষ চলে আসবে। সো সেক্ষেত্রে আমরা এটা খুবই কেয়ারফুলি, খুবই সেন্সিটিভলি আমরা এটা হ্যান্ডেল করি যে সহজেই কাউকে আমরা ইন্টার্ন সাপোর্ট দিই না। একমাত্র আমরা যখন দেখি যে সে আসলে ডিলিজেন্ট, সে আসলে ভালো বুঝে, ভালো পারে, এবং তাকে আমরা বিভিন্ন টেস্ট দিই, বিভিন্ন ধরনের প্রজেক্ট দিই, যদি ঠিকভাবে করতে পারে তখনই আমরা তাদেরকে ইন্টার্ন সাপোর্ট দিই। ওকে, এখন যদি একটু কোর্স মডিউল নিয়ে আলোচনা করি। আমি আপনাদের জানি যে একটু বেশি সময় নিচ্ছি, বাট এই জিনিসগুলো আসলে একটু ইম্পর্টেন্ট। এখানের মধ্যে অনেকেই আছেন নতুন, অনেকেই আমাদের এই গ্যাট বাঙ্কার বা আমার সম্পর্কে বা আমি কিভাবে করাই, কিভাবে পড়াই, এই জিনিসগুলো সম্পর্কে হয়তো অনেকের কনফিউশন আছে, অনেকের ডাউট আছে। অনেকে এইমাত্র এখন জয়েন করছে, ইটস ভেরি প্যাথেটিক। সুমন শিকদার, আপনি এইমাত্র জয়েন করছেন, কেমন আছেন আপনি? 9টা থেকে শুরু হয়েছে, ইটস অলমোস্ট 10 PM, আমরা শেষ করে দেবো 10-15 মিনিটের মধ্যে। আচ্ছা, এনিওয়েজ, সো এখন আমি একটু প্রিভিয়াস মানে একটু প্রথম দিকের কথা বলি। হ্যাঁ, আমি 2 মিনিটের কথাটা শেষ করব। আমি যখন গত বছরের লাস্ট ইয়ারের নভেম্বর থেকে আমি যখন পড়ানো শুরু করি, তখন আমার লেভেল 2 ছিল না। আমি তখন শুধুমাত্র লেভেল 1 বিগিনার নিয়ে ক্লাস নিতাম, এবং সেই লেভেল 1 আর লেভেল 2-র কিছু পোর্শন, মানে 10% ফ্রম লেভেল 2 যদি আমি বলি, টু বি অনেস্ট, এখন লেভেল 2 তে আমি যা করাচ্ছি তার 10% আমি যোগ করে তখন আমি একটা অন অ্যান অ্যাভারেজ একটা কোর্স আমি অফার করেছিলাম, যেখানে আমার ক্লাস ছিল 16টা। পরবর্তীতে আমি অনেকের সাথে কথা বলছি বা বিভিন্ন স্টুডেন্টের ফিডব্যাক নিয়েছি, নেওয়ার পরে আমি কিন্তু আমার কোর্স মডিউলটা বিভিন্নভাবে এটা আমি চেঞ্জ করছি, বিভিন্ন আপডেট করছি। সো গত বছর নভেম্বরের কোর্স মডিউল আর এখনকার কোর্স মডিউলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি সবসময় চেষ্টা করি 2-3টা ব্যাচ পর নতুন নতুন জিনিস শেখানোর জন্য, নতুন ভাবে আমার মডিউলটা আপডেট করার জন্য। অ্যান্ড দেন আমি রিসেন্টলি লাস্ট 2 মাস আগে তখন আমি এখানে এই লেভেল 1-এর আরো কিছু পোর্শন এখানের মধ্যে অ্যাড করি, আর 10% যে লেভেল 2 থেকে আসছে সেটাকে বাদ দিয়ে তখন এই 16টা ক্লাস তখন হয়ে যায় 12টা ক্লাস। আমি এখানে আরো 4টা ক্লাসের নতুন মডিউল অ্যাড করে আমি লেভেল 1-এর জন্য একদম এখন 4th রিভাইজড 16টা ক্লাসের মডিউল তৈরি করেছি। আর লেভেল 2-কে আমি আলাদা করে শিফট করে শুধুমাত্র স্পেসিফিক যারা অ্যাডভান্স প্রজেক্ট বেসড মেশিন লার্নিং শিখতে চায় তাদের জন্য আমি 16টা ক্লাস আমি ডেডিকেটেডলি আমি আলাদা করছি। এটা আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখলাম যে আমার কোর্স মডিউলটা আমি কিভাবে আমি এটা নিয়ে কাজ করি। সবসময় আমি আমার নিজের কোর্স মডিউলটাকে আপডেট রাখার চেষ্টা করি। সো এখন যেটা দেখতে পাচ্ছেন, ইটস অ্যাকচুয়ালি 4th এডিশন, 4th রিভাইজড। মডিউল 1 আমি শুরু করি ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এখানে 3 থেকে 4টা ক্লাসের মধ্যে থাকে। এখানে আমি ভেরিয়েবলস, ডেটা টাইপস, অপারেটর, স্ট্রিং, লিস্ট, মেথড, ডিকশনারি, ফর লুপ, ইফ এলস, মানে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম বিগিনার লেভেলে শেখার জন্য যে সকল সিনট্যাক্স, স্ট্রাকচার এবং অন্যান্য যা দরকার হয় সবকিছু আমি প্রথম 4টা ক্লাসে 3.5 বা 4টা ক্লাসের মধ্যে আমি শেষ করি। এখন যখন এই পোর্শনটা শেষ হয়ে যাবে, নেক্সট পরবর্তী অংশটা আমি বলি মডিউল 2, যেটা আমি শুরু করি স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্সে কাজ করতে গেলে বা ডেটা সায়েন্সে আপনারা অলরেডি এখন কিছু এক্সাম্পল দেখছেন, আপনাদেরকে আমি কিছু পিকচার দেখিয়েছি, কিছু গ্রাফ দেখিয়েছি, ওখানে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ডেটাকে অ্যানালাইসিস করতে গেলে স্ট্যাটিস্টিক্স আপনাকে জানতেই হবে। ডেটা সায়েন্স কে আসলে বলা হয় যে ইটস নাথিং বাট অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। ডেটাকে অ্যানালাইসিস না করলে আপনি ডেটা সায়েন্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। খুবই সিম্পল ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার। সো সেই জন্য স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথডস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি এন্ড ডিস্ট্রিবিউশনস, কন্ডিশনাল প্রবাবিলিটিস, বায়োসিন থিওরাম, হাইপোথিসিস টেস্টিং, এই সকল বিষয়গুলো আমি 3টা ক্লাসে কমপ্লিট করি, শেখাই। যখন এই পোর্শনটা শেষ হয়ে যাবে, আপনি যখন স্ট্যাটিস্টিক্স মোটামুটি জেনে যাবেন, দেন আমি আসি পরবর্তীতে মডিউল 3, which is introduction to data management. এবার আপনাকে আমি ডেটা দিয়ে কাজ শেখাবো, কিভাবে ডেটা ইনপুট আউটপুট, ডেটা ফ্রেম, সিরিজ, অ্যারে, কাস্টমাইজেশন, মডিফিকেশন অফ ডেটা সেটস, ম্যানিপুলেটিং ডেটা, ক্লিনিং ডেটা, ফিল্টারিং ডেটা এবং অন্যান্য ডেটা ম্যানেজমেন্টের কাজ আপনাদের শেখাবো। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ডেভেলপ করবো। আমার এই কোর্সের স্ট্রাকচারটা যে মডিউল আমি সেট করেছি,
এইটা আমি কয়েকটা জায়গায় দেখিয়েছি। ইভেন আমি একটু বলি যে সেটা হচ্ছে আমি ইউএস এর আরকানসাস স্টেট ইউনিভার্সিটি একজন বাঙালি প্রফেসরের সাথে কাজ করছি। ওনার ওয়াইফ ডেটা সায়েন্টিস্ট এবং উনি অ্যামাজনে জব করেন, মানে ভাবি আর কি, আমার সম্পর্কে ভাবি হয়, উনি অ্যামাজনে জব করেন, উনি একজন ডেটা সায়েন্টিস্ট। ওনাকে আমি আমার কোর্স মডিউলটা দেখিয়েছি এবং ওনার সাথে ডিসকাস করে আমি এটা স্ট্যান্ডার্ড ওয়েতে সেট করছি। সো আই ক্যান কোয়াইট অ্যাসিওর ইউ যে আমি যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করি এই স্ট্যান্ডার্ড মেনটেন আর কেউ করবে না, কারণ আমি প্রত্যেকটা পোর্শন সিস্টেম বাই সিস্টেম, স্টেপ বাই স্টেপ ধরাচ্ছি, মাঝখানে কোনো অ্যানোমালি নাই। ওকে, সো যখন আপনার ডেটা ম্যানেজমেন্টের কাজ শেখা হয়ে যাবে তখন আমরা আসবো মডিউল 4, ইন্ট্রোডাকশন টু ডেটা ভিজুয়ালাইজেশন। এবার আমরা যখন ডেটাকে ম্যানেজমেন্টের কাজ শিখে যাব, ডেটাকে ক্লিনিং এর কাজ করব, ম্যানিপুলেটিং কাজ করব, এবার পরবর্তী কাজ হচ্ছে আমরা ডেটাকে এবার ভিজুয়ালাইজ করব, দেখবো ডেটাটা আসলে দেখতে কিরকম। এক্স ওয়াই প্লট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ প্লট লাইব্রেরি প্লট পাই। লাইব্রেরি সিবন লাইব্রেরিটা আমি ইউজ করি। সিবন লাইব্রেরিটা মেইনলি আমি লেভেল 2 এর জন্য রাখছি। লেভেল 1 এ ম্যাথ প্লট এবং প্লট পাই দিয়ে কাজ করি। হিস্টোগ্রাম, স্ক্যাটার, বার, স্ট্যাক প্লট, পাই প্লট এবং 3D প্লট, এক্সিস গ্রিড, যা যা ধরনের আছে বেসিক জিনিসগুলো আপনাদেরকে আমি কভার করে দেবো। অ্যান্ড দেন লাস্ট মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, যেখানে আমি 4টা ক্লাস বা 3টা ক্লাসে আমি এখানে লিনিয়ার রিগ্রেশন, মেইনলি আমি রিগ্রেশনটা শেখাই লেভেল 1 এর জন্য। পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, ট্রেন এবং টেস্ট, ক্লাসিফিকেশন অ্যান্ড ডিসিশন ট্রি, যেগুলো কভার করা পসিবল হয় ছোটটা ক্লাসের মধ্যে। এখন এটা হচ্ছে আমার লেভেল 1, 5টা মডিউল। এবার যদি এখানের মধ্যে 2 ধরনের লোক থাকতে পারে, আপনাদের মধ্যে 2 ধরনের ক্যাটাগরি লোক থাকতে পারে। এক ধরনের বলবে যে ভাইয়া আমি তো এগুলো কিচ্ছু পারি না, ওকে ফাইন, তাহলে আপনি লেভেল 1 করতে পারেন নেক্সট ব্যাচে। কেউ যদি বলে যে ভাইয়া আমি এগুলো অলরেডি পারি, ঠিক আছে, পারলে তো ভালো কথা, তাহলে আপনার জন্য আছে লেভেল 2। এখন লেভেল 2টা আমি পরবর্তী মডিউল নাম্বার দিয়ে সেট করছি, মডিউল 6, যেখানে আমি সুপারভাইজ মেশিন লার্নিং এর 6টা ক্লাস নিব, যেখানে রিগ্রেশন থাকবে, সাথে থাকবে কেএনএন, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, কে মিনস, এগুলো নিয়ে হচ্ছে আমার সুপারভাইজ মেশিন লার্নিং এর পোর্শন থাকবে। উইথ প্রাইমারি ডেটা সেট হচ্ছে আমি লাইভ ক্লাসে নিব এবং আপনাকে বাসায় প্র্যাকটিসের জন্য আমি সেকেন্ডারি ডেটা সেট প্রোভাইড করব। মডিউল 7 এ আনসুপারভাইজড মেশিন লার্নিং, যেখানে আমি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, ক্লাস্টারিং, ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, এইগুলো আমি আপনাদেরকে শেখাবো। অ্যান্ড লাস্টলি এইটা মডিউল 8, এই মডিউল 8টা হচ্ছে আমি একটা সফটওয়্যার শেখাবো, যে সফটওয়্যারটা আমি নাজমুস সাকিব আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে এই ওয়েকা সফটওয়্যার আর কেউ শেখায় না। অনেকে জানি না, আমি যখন ইউএস ছিলাম তখন আর কি আসলে আমার প্রজেক্ট বেস কিছু কাজে বা রিসার্চ পেপারের কাজে আমাকে ওয়েকা সফটওয়্যারটা তখন আমি শেখা শুরু করি এবং ওটা নিয়ে কাজ করেছিলাম। তো আমি ওয়েকা সফটওয়্যারটা শেখাবো। এখন খুবই স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে ওয়েকা সফটওয়্যারটা কি? ওয়েকা সফটওয়্যার হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা মেশিন লার্নিং সিমুলেশন সফটওয়্যার। এটা একটা সফটওয়্যার, হ্যাঁ। তো আমরা যে সকল মেশিন লার্নিং এর সুপারভাইজ এবং আনসুপারভাইজ গুলো শিখবো, এগুলো হচ্ছে আমরা র কোড করবো। ওয়েকা সফটওয়্যার আসলে ওইভাবে র কোড করার প্রয়োজন নেই। ওখানে ডেটা সেট দিয়ে ওখানে কিছু এরকম বক্স দেওয়া থাকে, কিছু বক্সের মধ্যে ডেটা দিতে হয়, ইনপুট করতে হয়, টিক চিহ্ন দিতে হয়, দিয়ে জাস্ট উপরে এখানে কর্নারে রান বাটন চাপ দিলেই অটোমেটিক্যালি সেটা সিমুলেশন করে আপনাকে রেজাল্ট দিবে। খুব ইজি একটা প্রসেস, মানে আপনার একটা মডেল আপনি 2-3 ঘন্টা ধরে তৈরি করলেন, কিন্তু এই ওয়েকা সফটওয়্যারে 5 মিনিট আপনি আউটকাম পেয়ে যাবেন। তো ওয়েকা সফটওয়্যার আমি চাইলে আগে শিখাতে পারি, বাট আমার মতে যে আগে আপনি নিজে হাতে কলমে শিখেন সুপারভাইজ এবং আনসুপারভাইজ লার্নিং, এবং লাস্ট আমি ওয়েকা সফটওয়্যারটা শেখাবো, যেখানে বিভিন্ন মডেল ডেভেলপমেন্ট, ডেটা ডিপ্লয়মেন্ট, মডেল অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস, মানে রেজাল্টকে অ্যানালাইসিস করে রেজাল্টকে ইন্টারপ্রিটেশনটা শেখাটা জরুরি। যে আসলে কোডের ব্যাপারটা হচ্ছে কি, যে কেউ এমনি শিখতে পারে, যে আমি এখান থেকে আমি ইউটিউব থেকে দেখলাম, আমি গুগল থেকে দেখলাম, আমি গিটহাব থেকে দেখলাম, দেখে আমি এখানে কোড করলাম। কোড আপনি চাইলে নিজে ঘরে বসে শিখতে পারেন, কিন্তু যে রেজাল্টটা আসবে, যে আউটকামটা আসবে, এটার যে ইন্টারপ্রিটেশন এবং এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, এটা কিন্তু আপনি সহজে শিখতে পারবেন না। তো ওই জিনিসগুলো আমি আপনাদেরকে ধরে জিনিসগুলো কমপ্লিট করে দেখাবো। এই হচ্ছে আমার লেভেল 1 এবং লেভেল 2 ইন এ সেন্স, মানে টোটাল সিলেবাস। লেভেল 1 এর জন্য 2 মাস, লেভেল 2 এর জন্য 2 মাস। বোথ লেভেলস হ্যাভ 16 ক্লাসেস, উইকলি 2 ক্লাসেস। সো আমি লেভেল 2টা শুরু করব নেক্সট উইক থেকে। হোপফুলি ইচ্ছা আছে আমার, কয়েকজন খুব ইন্টারেস্টেড দেখিয়েছে লেভেল 2টা করার জন্য। এনিওয়েজ, সো আমরা একটু ক্লাস সামারি দেখি, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন লেভেল 1 বা বিগিনার লেভেলে আমি এখানে 16টা ক্লাসের ব্রেকডাউন করে দিয়েছি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন, ফার্স্ট পোর্শনটা।
আমি কিছু পাওয়ার পয়েন্টের স্লাইড কয়েকটাতে থাকবে, কয়েকটাতে থাকবে না, কিছু অ্যালগোরিদম কয়েকটাতে আছে, কয়েকটাতে নাই, কিছু ডেটা সেট আমি কয়েকটাতে রাখছি, কয়েকটাতে রাখিনি। এটা বেসড অন মানে আমি যেভাবে এটাকে সেট করছি ওইভাবে থাকছে। সো ইয়েস নো কিছু জিনিস আপনি এখানের মধ্যে পাবেন। এটা হচ্ছে ফার্স্ট মডিউল এই বক্সে, সেকেন্ড বক্সে সেকেন্ড মডিউল, তারপরে থার্ড মডিউল, ফোর্থ মডিউল এবং ফিফথ মডিউল। এই 5টা মডিউল দিয়ে লেভেল 1 কমপ্লিট হবে। এবং এখানে আমি কিছু পিপিটি ফাইল দিব, কিছু পিডিএফ ফাইল দিব সাপ্লিমেন্টারি আপনাদের স্টাডি করার জন্য। আমি অ্যালগোরিদমের কোড, ডিরেক্ট লাইভ কোড আপনাদের দেখাবো এবং সেই কোডগুলো আমি প্রোভাইড করব, ডেটা সেট আমি প্রোভাইড করব। এটা গেল লেভেল 1। এবার আসি লেভেল 2 অ্যাডভান্সড। তো এখানে আমার 3টা মডিউলে ভাগ করা, এটা হচ্ছে 6, এটা 7, এটা 8। সো 6 এ আমি এখানে রিগ্রেশন থাকবে, কয়েক ধরনের রিগ্রেশন, কেএনএন থাকবে, রিভিশন ট্রি থাকবে, র্যান্ডম ফরেস্ট থাকবে, কিছু পাওয়ার পয়েন্টের স্লাইড থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেন এখানের মধ্যে অ্যালগোরিদমগুলো আমি প্রায় প্রত্যেকটা ক্লাসে করাবো। আনসুপারভাইজড ক্ষেত্রে কেমিন্স ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিনের কিছু এখানে আমি ডেটা সেট দিয়ে অ্যালগোরিদম দেখাবো উইথ ডেটা সেট, অ্যান্ড দেন লাস্টলি ওয়েকা দিয়ে আমি লেভেল 2 কমপ্লিট করব। তো মোটামুটি আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে দেখালাম যে এই জিনিস থাকবে, এই জিনিস থাকবে না। এর বাইরে অনেক জিনিসই আছে। ফয়সাল রাব্বি, জি ভাইয়া, জি বলুন। আমার প্রশ্ন ছিল, প্রশ্ন কখন করতে পারবো প্রশ্ন ভাইয়া? আর 2টা মিনিট পরে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো এরপরে স্লাইড আর 2-3টে স্লাইড আছে, আমি বেশি সময় নিব আপনাদের। রিয়েল লাইফ ডেটা সেটগুলো ইউজ করবো, যেমন আমি প্রোডাকশন ডেটা, সেলস ডেটা, ড্রাগ টেস্টিং ডেটা, এনার্জি ডেটা, একাডেমিক ডেটা, এইচআর ডেটা, মানে আমি এখানে ভ্যারাইটি টাইপের ডেটা সেটগুলো ইউজ করবো লেভেল 2-তে। সুপারভাইজ লার্নিং ক্ষেত্রে রিগ্রেশন, নাইভ বায়াস, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন। আনসুপারভাইজড ক্ষেত্রে কেমিস ক্লাস্টারিং, কেএনএন, র্যান্ডম ফরেস্ট, মডেল ভ্যালিডেশন গুলো আমি শেখাবো। এটা মূলত হচ্ছে আমার লেভেল 2 এর জন্য এই স্লাইডটা মূলত। কোর্সের ফিচার, আমি ব্যাচ সাইজের কথা যদি বলি, মাত্র আমরা 8 থেকে 10 জন স্টুডেন্ট নেই, 10 জনের বেশি স্টুডেন্ট আমি নেই না, কারণ খুব বেশি ক্রাউড, খুব বেশি গ্যাঞ্জাম আমি পছন্দ করি না। মানে অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম আছে সেখানে দেখা যায় যে 20-25 জন নিয়ে একটা গ্যাদারিং করে ক্লাস হয় এবং ওখানে আসলে মানে স্টুডেন্টরা তাদের কোশ্চেনও ঠিকভাবে করতে পারে না। তো আমার এখানের মধ্যে স্টুডেন্টের সংখ্যা খুবই লিমিটেড, আমি যতটুকু না হইলেই নয় ততটুকু নিয়ে স্টুডেন্ট শুরু করি। যদি ইন কেস কোনো একটা ব্যাচ রেডি করতে যাচ্ছি, ওখানে 10 জন হয়ে গেছে, এরপরে যদি 2 জন এসে বলে যে ভাই স্যার আমি কোর্সটা করবো এখন, তখন আমি তাদেরকে বলি যে আপনারা একটু ওয়েট করেন পরের শিডিউলের জন্য। তো পরের শিডিউলে তখন তারা জয়েন করে ফেলে। অথবা আপনি চাইলে অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন, 50% অ্যাডভান্স পেমেন্ট করে পরের যে ব্যাচ থাকবে সেই ব্যাচের জন্য আপনি আপনার সিটটা বুক করে রাখতে পারেন। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস প্লিজ খেয়াল করেন, আমরা এখানের মধ্যে লাইফ টাইম স্টুডেন্টশিপ দিই। তার মানে হচ্ছে আপনি ধরেন একটা ব্যাচে ভর্তি হলেন, মাঝখানে কোনো কারণে পার্সোনাল রিজনে আপনি ক্লাসটা করতে পারছেন না, মিস করে গেছেন, আপনি চাইলে ওই ক্লাসগুলো পরের ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবেন। এটা আমার মনে হয় অন্য কোনো কেউ আপনাকে এই সুবিধা দেবে না, আমরা এই সুবিধা দিচ্ছি। আমার এক্ষেত্রে অনেক ব্যাচের স্টুডেন্ট আছে যে 5-6 করতে পারে না ওই সময়, তারা 7-8 গিয়ে যোগ হয়েছে, 7-8 করতে পারে নাই, 2-3 জন আছে যারা কিনা 9-10 গিয়ে যোগ হয়েছে। এভাবে কন্টিনিউয়াসলি স্টুডেন্টরা মানে কানেক্টেড আছে। সো আপনি না চাইলেও আমরা আপনাকে কোর্সে ওই পরবর্তী ব্যাচে এনরোল করিয়ে আপনাকে শেষ করাই ছাড়বো, কোনো সমস্যা নেই, এই ব্যাপারে আমরা একদম ডিটারমাইন্ড। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যদি ব্যাচ শুরু করার আগে, যে ব্যাচ শুরু হবে ওই ব্যাচের প্রথম বা সেকেন্ড ক্লাসের আগে, যদি আপনি অন্য কাউকে, দ্যাট মিনস আপনার ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই, কলিগ, কাউকে যদি এখানে ইনভলভ করতে পারেন বা এনরোল করাতে পারেন আমাদের এখানে, মানে জাস্ট রেফার করতে পারেন, তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। গ্র্যাড বাঙ্কার আমরা কোনো ধরনের কোনো ডিসকাউন্ট বা কোনো পার্শিয়াল পেমেন্ট আমরা অ্যালাউ করি না, যেহেতু আমাদের এখানে পেমেন্টটা এমনিতেই কম, মানে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমাদের পেমেন্ট মোর মানে 50%-এর বেশি আমরা কম রাখি। তো আমরা চাই যে ফুল পেমেন্ট করেই যেন স্টুডেন্টরা ভর্তি হয়, এবং তার জন্য আমরা স্টুডেন্টদের বা আপনাদেরকে প্রত্যেকটা ব্যাচ শুরুর আগে একটা না দুইটা তো থাকবে মিনিমাম, আমি ডেমো ক্লাস করাই। তো ডেমো ক্লাস দেখবেন, ভিডিও দেখবেন, ইভেন ইউটিউবের লিঙ্কও আমি দিয়ে দিব। সবকিছু দেখার পর আপনি যখন বুঝতে পারবেন যে এখান থেকে যদি আপনি শিখতে চান বা শিখতে পারবেন, তখন আমরা বলি যে আপনি এখানে জয়েন করেন। বাট আমরা কোনো ডিসকাউন্ট এখানে নেই না, বা যখন যে প্রাইসটা সেট করা হয় ওই ব্যাচের জন্য ওই প্রাইসটাই ফিক্স, এবং আমরা কোনো পার্শিয়াল পেমেন্ট নেই না। সো এই হচ্ছে মোটামুটি হিসাব।
তো কোর্সের বেনিফিট আমি অলরেডি বলছি, কোর্সের কুইজ অ্যাসাইনমেন্ট আমি রাখবো, এখানে রিয়েল ডেটা সেট নিয়ে আমি কাজ করি, ফেসবুকে গ্রুপে ডেডিকেটেড প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে ডিসকাশন করা হয়, রেকর্ডের ভিডিও আপনি পাবেন প্রত্যেকটা ক্লাসের পরে, ফ্লেক্সিবল টাইমিং, মানে এটা আপনাদের জন্য সুবিধা, রাতের বেলা ক্লাস করতে পারবেন, দরকার হলে আমি কিছু এক্সট্রা ক্লাসও নেই। আপনারা এই কোর্সটা করে ফ্রিল্যান্সিং বা একাডেমিক রিসার্চের কাজেও আপনারা ইনভলভ হতে পারবেন। এখন হচ্ছে বর্তমানে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য লেভেল 1 এর ফি হচ্ছে 3000 টাকা, আর লেভেল 2 হচ্ছে 4200 টাকা। তবে এই 4200 টাকাটা এখন 3600 টাকা বা 40% অফ চলতেছে। এটা আপনারা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, লাস্ট উইকে দেয়া হয়েছে। সো এইটা জাস্ট শুধুমাত্র এই নভেম্বর এবং ডিসেম্বরের জন্য 3600 টাকা ফর লেভেল 2 অ্যাডভান্সড, আর লেভেল 1 3000 টাকা, এটা ফিক্স। আর এখানে দুইটা ভাগ আমরা করছি, একটা হচ্ছে উইথ সার্টিফিকেট, একটা উইদাউট সার্টিফিকেট। অনেকে আছে যাদের সার্টিফিকেটের প্রয়োজন নাই, তারা বলে যে আমার সার্টিফিকেট লাগবে না, আমার শেখা লাগবে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো তারা তখন হচ্ছে 500 টাকা কম, মানে 2500 টাকায় তারা কোর্সে এনরোল করতে পারে। আর যখন এখানের মধ্যে লেভেল 2 এর জন্য সেটা হয়ে যাবে আপনার 3000 টাকা উইদাউট সার্টিফিকেট। আর যদি সার্টিফিকেশন নিতে চান তাহলে আপনাকে ওই যে টাকা বা অ্যামাউন্টটা দেওয়া আছে ফুল পেমেন্ট পুরোটাই করতে হয়। ওকে, সো পসিবল শিডিউলটা হচ্ছে এরকম যে আমি ডিসেম্বরের 5 তারিখে লেভেল 2টা শুরু করব, বাট এখানে একটু কন্ডিশন আছে, সেটা হচ্ছে এরকম যে মিনিমাম 7 জন বা 8 জন না হওয়া পর্যন্ত আমি লেভেল 2 শুরু করব না। ওকে, সো এখানে কন্ডিশন আছে। আর ডিসেম্বরের আমাকে একটু ক্যালেন্ডার দেখতে হবে, মোস্ট প্রবাবলি 10 বা 12 তারিখের দিকে আমি লেভেল 1 এর পরের ব্যাচটা শুরু করব। আর আজকে কত তারিখ? আজকে 27 তারিখ। এই গত 23 নভেম্বরে আমি লেভেল 1 এর একটা ব্যাচ শুরু করছি, যেখানে মাত্র 2টা ক্লাস হয়েছে, মানে মাত্র 2টা ক্লাস কমপ্লিট হয়েছে, আরো 14টা ক্লাস আছে। এবং এখানে আরো 2-1 চাইলে, ইনফ্যাক্ট আপনি যদি মনে হয় যে আপনি জয়েন করতে চাচ্ছেন, আপনার খুব দ্রুত জয়েন করা দরকার, সেক্ষেত্রে আপনি এখনো চাইলে জয়েন করতে পারবেন, যদিও এটা এই নেক্সট মঙ্গলবারের মধ্যেই এটা করতে হবে। আর না হলে কোনো সমস্যা নেই, পরের ব্যাচে এই যে ডিসেম্বর 10 বা 12 তারিখের দিকে আমি যখন অ্যানাউন্সমেন্ট করব, এটা আমি গ্রুপ চ্যাটে দিয়ে দিব, এটা পেজে চলে যাবে, এটা আপনাদের ইনবক্সে বা ইমেইলেও চলে যাবে। এই হচ্ছে মোটামুটি আমার পসিবল শিডিউল। তারপরের হিসাব, জানুয়ারিটা পরের বছরটা 2022 সাল পরেরটা হিসাব, ওটা আমি এখন জানি না। আমার শিডিউল অনুসারে আমার এখন মানে এইটাই আমি করতে পারবো। আর আমার বেশিরভাগ ক্লাসগুলোই হচ্ছে 7:30 দিকে হয় আর 9:30 দিকে হয়। আনফরচুনেটলি 9:30 দিকে মনে হয় এখন স্লট ফাঁকা নাই, তবে একটা স্লট হয়তো ফাঁকা করতে পারবো আমি, যদি করা যায় আমি জানাই দেবো আপনাদেরকে। কিছু কমন কোশ্চেন থাকে আপনাদের কাছ থেকে, যেমন আমি অলরেডি এগুলো আনসার দিয়ে দিয়েছি, মানে এগুলো আনসার আমি আপনাদের অলরেডি এই লাস্ট 1 ঘন্টায় 40 মিনিটে দিয়ে দিয়েছি। লাইক ফার্স্ট অফ অল, I am from business background. Can I learn Python? Yes, obviously you can learn. I am new to programming. Can I learn Python? Yes, obviously, কারণ আমি আপনাদেরকে একদম বেসিক রুট লেভেল থেকে একদম বেবি স্টেজ থেকে শুরু করব। I do not have any knowledge about coding. কোডিং এর নলেজ থাকতে হবে এমন কোনো কথা নাই, যাদের নলেজ নাই তারাও এই কোর্সটা করতে পারবে, আমি ওইভাবেই এই কোর্সটা ডিজাইন করেছি। I am weak in maths. Can I learn Python? Yeah, sure. কারণ এখানে ম্যাথসে উইক বা স্ট্রং হতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি একটা প্রবলেম স্টেটমেন্টকে কিভাবে হ্যান্ডেল করছেন, এবং সেই প্রবলেম স্টেটমেন্টকে হ্যান্ডেল করতে গিয়ে আপনি কি ধরনের অ্যালগরিদম ইউজ করতে হবে সেটা যদি আপনি একবার ধরতে পারেন, বুঝতে পারেন এবং ডেটাকে অ্যানালাইসিস করা যদি শিখতে পারেন, তাহলে আপনার আর ম্যাথের প্রয়োজন নাই। কারণ এই সকল অ্যালগরিদমের জন্য ডেডিকেটেড পাইথনে লাইব্রেরি ফাংশন দেওয়া আছে, সবকিছুর জন্য আছে। আপনি ইউ নেম ইট, আপনি যে কোনো কিছু আমাকে বলেন, আমি আপনাকে খুঁজে বের করে দিব যে ওইটা রিলেটেড কোনো না কোনো লাইব্রেরি আছে। কারণ পাইথন হচ্ছে ওপেন সোর্স, এখানে হিউজ পরিমাণ লাইব্রেরি, সারা ওয়ার্ল্ডে পাইথন ডেভেলপাররা কাজ করতেছে। যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের অ্যালগরিদম, যে কোনো ধরনের থিওরাম, যে কোনো এরিয়ার থিওরাম হোক, মানে যে কোনো ডোমেইনের থিওরাম হোক, হয় সেটা ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং বা যে কোনো জায়গার হোক, কিছু না কিছু আপনি এখানের মধ্যে পাবেনই। দেন হচ্ছে ক্যান আই গেট সাপোর্ট ফ্রম মেন্টর? অবভিয়াসলি আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। হাউ দিস কোর্স বেনিফিট মি, এটা অলরেডি আপনাদের আমি বলছি।
ক্যান ইউ গাইজ গেট মি এ জব? দ্য আনসার ইজ এই মুহূর্তে নো। কারণ আপনি ভালোভাবে কমপ্লিট করার পরে আমরা আপনার টেস্ট নিব এবং আপনি ভালো করলে আপনাকে আমরা ইন্টার্নশিপের জন্য আপনার সিভিটা ফরওয়ার্ড করতে পারি। বাট আপনাকে কিন্তু নিজে থেকেই এটা শিখতে হবে, বুঝতে হবে, মানে আপনারটা আপনাকে করতে হবে। আমি কিন্তু আপনাকে গাইডলাইন দিচ্ছি শুধুমাত্র। হোয়াট ইফ আই মিস দ্য লাইভ ক্লাস? কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে, ইভেন আজকে সেশনটা রেকর্ড হচ্ছে, আমি পরবর্তী দিয়ে দিব। সো এই হচ্ছে আপনাদের কিছু কমন কোশ্চেন। এর বাইরেও আপনাদের কোশ্চেন আছে, সেটা আমরা এখনই শুরু করব, আপনাদেরকে আমি ফ্লোর দিব, কোনো সমস্যা নেই। ডেটা সায়েন্স রিলেটেড প্রজেক্টের ক্ষেত্রে কিছু রোল থাকে, যেমন ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট, প্রসেস ওনার, এই ধরনের কিছু রোল বা এই ধরনের কিছু যে কি বলবো, যে জব অপরচুনিটিগুলো যেগুলো আছে বা জব পজিশনগুলো আছে, সেই পজিশনগুলো আপনি কাজ করতে পারেন। এই স্লাইডটা খুবই লুক্রেটিভ, যদিও এটা আমাদের দেশের পার্সপেক্টিভে না। এটা হচ্ছে 2018 সেপ্টেম্বর 26 একটা ডেটা, যেটা হচ্ছে একজন অ্যাভারেজ ডেটা ইঞ্জিনিয়ার কত টাকা ইনকাম করে, এই ভ্যালুটা হচ্ছে পার ইয়ার। আমি এটা পড়তেছি না, আপনারা ভ্যালুটা বুঝতে পারছেন। এবং এটা যদি নর্মালি ডিস্ট্রিবিউট করি তাহলে মিনিমাম 123K, ম্যাক্সিমাম 170K। একজন ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার এবং আরো অন্য কিছু এই রিলেটেড জবগুলোতে বেশ হাই স্যালারি বর্তমানের পার্সপেক্টিভে। এখন এই স্লাইড দেখার পরে আপনাদের একটা কোশ্চেন চলে আসে, ভাইয়া বাংলাদেশে কি আমরা এরকম ভাবে ইনকাম করতে পারবো, বা আমি শিখে কি আমি কাজ করতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রে ইউ ক্যান ল্যান্ড এ জব। এখানে কিছু আমি রিসোর্স আপনাদেরকে দিতে পারি, যেমন খুলনাতে হচ্ছে মাইক্রো ড্রিম আইটি, গুলশান 1-এ লাইট ক্যাসেল, মিরপুরে ডেটা সফট, বনানীতে এখানে আছে ক্রামস্ট্যাক, গুলশান 1-এ ই জেনারেশন, উত্তরাতে আছে এক্সোরা সলিউশন, তেজগাঁওতে একটা কোম্পানি আছে ইনফোলিক্স। এই সকল কোম্পানিগুলো রিসেন্টলি এখন ডেটা অ্যানালাইসিসের কাজ করে, বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশনের কাজ করে, বিভিন্ন ডিসিশন মেকিং এর কাজ করে, বিভিন্ন কোম্পানির সাথে তারা কোলাবোরেশনে কাজ করে, ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করে। সো এই সকল জায়গায় আপনি ভালোভাবে আপনার জব শুরু করতে পারেন। বাট আপনাকে নিজে ভালোভাবে শিখতে হবে, আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। তো আপনি যত ডেডিকেশন দিবেন তত আপনার জন্য বেটার। সো আমি হচ্ছে আপনাদেরকে স্পাইডারের কাজ শেখাবো, এগুলা পরবর্তীতে আমি আরো ডিটেলস আলোচনা করব। এটা জাস্ট হচ্ছে মানে স্পাইডার ইনস্টল করার জন্য বা লাইব্রেরিগুলো আমি আপনাদেরকে নাম পাই, সাইকিট-লার্ন, পান্ডাস, ম্যাটপ্লটলিব, এই সকল লাইব্রেরিগুলো শেখাবো, এই সকল লাইব্রেরির কাজগুলো আপনাদেরকে শেখাবো। এটা হচ্ছে অ্যানাকোন্ডার ওয়েবসাইট, এখান থেকে আপনি অ্যানাকোন্ডা ইনস্টল করে সেখান থেকে স্পাইডার ইনস্টল করতে পারেন। এই যে অ্যানাকোন্ডা নেভিগেটরে ঢুকে তারপর সেখান থেকে স্পাইডারে ইনস্টল করলে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে সরাসরি ইনস্টল হয়ে যাবে। 64 বিট, উইন্ডোজ 10 হলে বেটার, এখনকার আপডেট যেই অ্যানাকোন্ডা এবং স্পাইডার। পাইটর্চে কাজ করতে পারেন, এটা হচ্ছে পাইটর্চের ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েবসাইটের আর কি ইন্টারফেস। সো একজন ডেটা সায়েন্টিস্ট হইতে গেলে কি কি জিনিস শেখা লাগবে? ম্যাথের কিছু ফান্ডামেন্টাল শিখতে হবে, ডিটেলস না শিখলেও ফান্ডামেন্টাল শিখতে হবে। স্ট্যাটিস্টিক্স মোস্ট ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং ইট মাইট বি পাইথন অথবা আর অথবা অ্যাপাচি স্পার্ক, যেটা আপনার সুবিধা হয়, অথবা SPSS অথবা হচ্ছে স্টাটা, এরকম আরো ধরনের আছে। তবে এর মধ্যে আমরা পাইথন দিয়ে কাজ করি, পাইথন সবচেয়ে ওয়াইডলি পপুলার এবং সবচেয়ে খুব ইজি আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলোতে আপনি কাজ করতে পারবেন, এগুলোতে সরাসরি আপনার ডেটা অ্যানালিসিসের কাজগুলো সরাসরি করতে পারবেন। আর হচ্ছে ইট ইজ কমপ্লিটলি স্পেসিফাইড ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের জন্য, এবং এই স্টার্টের কাজগুলো আপনি পাইথন দিয়ে করতে পারবেন। এখানে কোনো পার্থক্য নেই যে এটা দিয়ে করা যাবে ওটা দিয়ে করা যাবে না, তা না। বাট পাইথনটা কেন বলা হয়? কারণ পাইথনটা শেখাটা ইজি, পাইথনে কাজ করাটা ইজি, পাইথনে এক্সিকিউশন টাইমটা কম লাগে, এবং পাইথনে আপনি অনেক হিউজ ডেটা নিয়ে কাজ করতে পারবেন। অ্যান্ড দেন মেশিন লার্নিং মডেল, ভিজুয়ালাইজেশন, বিগ ডেটা ইনজেকশন অ্যান্ড সাম টুলস। কিছু টুলস আপনাকে শিখতে হবে, লাইক আপনার ডেটাগুলোকে আপনি সরাসরি ক্লাউডে যদি নিতে চান বা যদি ক্লাউডে ডেটাকে অ্যাক্সেস করতে চান, তখন সেক্ষেত্রে কিছু থার্ড পার্টি টুলস আপনাকে শিখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে সিরিয়ালি যদি একটা পর একটা শিখতে পারেন এবং টাইম দিতে পারেন এটার পিছনে, দেন আপনি একটা সময় গিয়ে ডেটা সায়েন্টিস্ট হতে পারবেন।
আমি ইনফ্যাক্ট 3 বছর ধরে কাজ করছি এগুলো নিয়ে। আমার সেই সাহস নাই যে আমি বলবো যে আমি ডেটা সায়েন্টিস্ট, কারণ ডেটা সায়েন্টিস্ট হওয়াটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। অনেক জিনিস এখনো আমার নলেজের বাইরে, আমি এখনো শিখতেছি। আমি নিজে শিখি, নিজে বুঝি, নিজে পড়ি এবং স্টুডেন্টকে পড়াই। তো দ্যাটস মাই একাডেমিক জার্নি। আমি মোটামুটি পড়ানোর মধ্যেই থাকি। ওকে, আমি অনেক কথা বললাম, সরি ফর দ্যাট। আমি অনেক বিরক্ত করলাম আপনাদেরকে। এখন হচ্ছে আপনাদের কোশ্চেন আনসারের সময়, আপনারা কোশ্চেন আনসার দিতে পারেন। আমি একটা কাজ করি, মনে হয় ক্যামেরাটা অন আছে অনেকক্ষণ ধরে, তাই না? আমি এটাকে অফ করে দিব কি নি? ক্যামেরাটার জন্য নেটওয়ার্কে হয়তো একটু হালকা প্রবলেম হতে পারে। এনিওয়েজ, আচ্ছা, তো ঠিক আছে, আপনারা এখন তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। কার কি কোশ্চেন আছে, প্লিজ গো হেড। হ্যাঁ ভাইয়া, রকর, আমি হচ্ছে ফয়সাল বলছিলাম। ধন্যবাদ ফয়সাল। এমন সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। ভাইয়া কি শুনতে পাচ্ছেন হ্যাঁ, আমি আমার শুনতে কথা? পাচ্ছি, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। বললাম আমার কথা কি শুনতে হ্যাঁ, আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি জাস্ট ঠিক ক্যামেরাটা আছে। অফ করে দিচ্ছি, আমার মাইক্রোফোন অন তো আছে। হ্যাঁ, ঠিক আছে, ইটস ওকে। আমি খুবই ইন্টারেস্টিং, আগে থেকে অনেক ইন্টারেস্ট ছিলাম মানে ডেটা সায়েন্স ব্যাপারে। তারপরে আপনার এটা আজকে দেখার পর আরো ক্লিয়ার হয়ে গেল যে মেশিন লার্নিং এগুলো বিভিন্ন ডেটা সায়েন্স শিখলে সবকিছু ওকে। তো এখানে আমার প্রশ্ন ছিল হচ্ছে ভাইয়া, যেমন হচ্ছে যে লেভেল 1 লেভেল 2 এর, তো লেভেল 1 এর আমরা করতে গেলে যারা বিগিনার আছে ওইটা হচ্ছে খুবই কম টাকা, যেটা হচ্ছে মেবি হচ্ছে 3,000 টাকা পড়ছে, তাই না জি, ভাইয়া? 3,000 টাকা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ও ঠিক আছে। 3,000। তো এখানে ছিল ভাইয়া এই যে আমাদের ডেটা সায়েন্সের এটা ডেটা সায়েন্সের ভেন্ডর সার্টিফিকেট দেয় কারা ভাইয়া? আপনার কোশ্চেন আমি বুঝতে পারি নাই। মানে এই যে ধরেন যে আমি এখান থেকে কোর্সটা হচ্ছে কমপ্লিট করলাম, জি, করার পরে এখানে হচ্ছে ডেটা সায়েন্সের হচ্ছে ভেন্ডর সার্টিফিকেট হচ্ছে কারা দেয় আর কি? ভেন্ডর সার্টিফিকেট যেমন আমরা বিভিন্ন ইয়ের উপরে করলে ইন্টারন্যাশনাল যে ভেন্ডর সার্টিফিকেট যে দেয়, এখানে সার্টিফিকেট, মানে সার্টিফাইড আর কি। যেমন আপনার এখানে কোর্স করলে আমাদেরকে একটা হচ্ছে সার্টিফিকেট হ্যাঁ, দেয়। এই সার্টিফিকেটটা গ্র্যাড বাঙ্কার দিচ্ছে। ও গ্রেট বান্ডেল না? জি, ও। গ্র্যাড আর বাঙ্কার। আরেকটা হচ্ছে ভাই, আমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে আম, এটা শিকার পরে কি আমার কি সম্ভব যে সাপোজ আমার হচ্ছে ই কমার্স সাইট আছে, হুম তো এখানে হচ্ছে সাপোজ হচ্ছে আমার হচ্ছে ঘড়ি আছে, আমি হচ্ছে যেটা হচ্ছে মিরর আর কি, অগমেন্টেশন ইয়ে। হুম হুম, তো আমি হচ্ছে ঘড়ি আছে, ঘড়িটা হচ্ছে আমি হাতে পরাবো, আচ্ছা, তাহলে ওখানে আসছে আমি ক্যামেরা ওপেন করলাম, করার পরে হ্যাঁ, আমার হচ্ছে এখানে হাতে আমি হচ্ছে আমার ক্যামেরাটা নিব, নিলে সে অটোমেটিক আমার ল্যান্ড ট্যান্ড বিভিন্ন এগুলো কিছু করে হুম। অটোমেটিক আমার হচ্ছে হাতে হচ্ছে ঘড়ি পরাই দিবে, চশমা, জুতা, ইচ অ্যান্ড এভরিথিং আর মানে কি, আপনি রোবট অ্যাজ তৈরি করতে যাচ্ছেন? হিউম্যান বডি। এই টাইপের আর কি, যেটা হচ্ছে মিরর টাইপের আর কি, মানে ইমেজ ডেটা প্রসেসিং সায়েন্সের মধ্যে বলে। শিখলে ওটা পারবো কিনা আর কি। ইমেজ প্রসেসিং করে? আম, আমার আইডিয়া নাই আর কি, জাস্ট আমি বললাম যে এটা মানে ডাটা আর্টিফিশিয়াল সায়েন্স এটা যদি ইন্টেলিজেন্স শিখি না? তাহলে ওইটা করতে হ্যাঁ, পারবো। এআই এর কাজ। এর কাজ। মেবি। জি জি ভাই। আনফরচুনেট, ও তাহলে এআই এর মধ্যে কি ডেটা সায়েন্স নাকি ভাইয়া? অবশ্যই ডেটা সায়েন্সের, এআই এর মধ্যে না, ডেটা সায়েন্সের মধ্যে হচ্ছে এআই। আচ্ছা, আমি একটু পেছনের দিকে যাই, ঠিক আছে? ও আমি একটু পেছনের দিকে যাই। এই যে তা ওই এই যে হ্যাঁ, ঠিক আছে, এই ওকে। এই যে দেখেন, এই স্লাইডটা দেখেন। ডেটা সায়েন্সের ভিতরে একটা অংশ হচ্ছে ডিপ জি লার্নিং, জি ভাই, আরেকটা হচ্ছে কি এমএল, আরেকটা হচ্ছে আপনার এআই। জি। বুঝতে পারছি। সো ওইটা হচ্ছে অনেক, মানে ওইটা বললাম যে ওইটা কি পসিবল? আসলে আমি আপনার কথা বুঝতে আমি পারছি, ভাই ঠিক আছে, কিন্তু মানে কিন্তু আমি আসলে ঘুরে পেঁচায় কথা বলতে আমি পছন্দ করি না। আমি স্ট্রেট কাট কথা বলি। না, আপনি পারবেন না। জি জি ভাই। আপনি যেটা বলেছেন সেটা আমার ও এই কোর্সটা শিখে জি পারবেন না। আমার এই কোর্সটা শেখার পরে আরো কিছু ও লেভেল 2 এবং আরো কিছু এক্সট্রা জিনিসপত্র শিখে তারপর আপনি এর কাজ করতে পারবেন। আমি আপনাকে যে অংশটা দিচ্ছি, ধরেন আপনি এই যে এটা জি হচ্ছে ভাই, একটা সিঁড়ি, ঠিক আছে? ইটস এ স্টেয়ার। জি 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 ভাই, আপনি জি জি ভাই, আপনি চাচ্ছেন এই জায়গাটা ধরতে, আমি আপনাকে এই জায়গাটা ধরায় দিব। জি। ও, বুঝতে পারছি ভাই, got it.
আমি বলতেছি না আর আমি ভাই বলতেছি আমাদের না যে এখানে আমার কি এখান যে থেকে শিখে হ্যাঁ আপনি হ্যাঁ এটা বুঝতে করতে পারছি পারবেন না, করতে পারবেন কিন্তু আপনি জি একটা পার্ট পারবেন। আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনি যেটা করছেন জি এটা হচ্ছে অনেক বড় একটা লিপ অফ, এটা খুব একটা বড় একটা লিপ দেওয়া, খুব একটা বড় হ্যাঁ জাম্প দেওয়া। এই জাম্পটা আমার জি এখানে কোর্স থেকে করে আপনি করতে পারবেন না, টু বি অনেস্ট। আহ, জি 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 আমি আবার ওই যে অফেন্সিভের একটা টিউটোরিয়াল দেখছিলাম, ওইটা দিয়েও করা যায়। যাই হোক, থ্যাংক ইউ ভাই। আর ভাই এখানে কি হচ্ছে, ওই যে টেনসর ফ্লোর কি কোনো কাজ না শিখাবেন না, আমাদেরকে? টেনসর ফ্লোর জন্য আপাতত আমি এখন কোর্স দিচ্ছি না। টেনসর ফ্লোটা অনেক, টেনসর ফ্লোটা হচ্ছে এটা, আম, ওটা এখনো আমার কোর্স মডিউল আমি রেডি করিনি। ওটার কোর্স মডিউল বাংলাদেশে টেনসর ফ্লোর কি কেউ শেখায়? মনে হয় না কেউ শেখায়। বা পৃথিবীর মধ্যে তো 30% মতন ভালো ভালো যারা এরা টেনসর ফ্লো আর কি জানে আমি তো আর কি, পৃথিবীর কথা বলতেছি না। বুঝে মোটামুটি, মানে আমি আমি যতদূর আমি জানি পৃথিবীর আর কথা কি। বলতেছি না না। না, ওই অনুযায়ী আমি বলতেছি আর কি ভাইয়া। না টেন্স আপনি কোত্থেকে জানছেন আহ 30% ইউজ করে? আর আমাদের হচ্ছে ওই, আমরা যখন ডুয়েটে জি ছিলাম তখন ওই প্রেজেন্টেশন ছিল, তো একজন ওই টেনসর ফ্লোর কথা বলতেছিল, হ্যাঁ তখন কুয়েটের একটা জি আমাদের এখানে আসছিলেন হ্যাঁ আর কি উনি। তো উনি বলছিল আর আচ্ছা, কি। টেনসর ফ্লো জিনিসটা কি, তাই এটা কি ওইটা বলতে হবে টেনসর ফ্লো কি? না, অ্যাকচুয়ালি আমি জানি না ভাইয়া আসলে। তাই আমার আজ করতে ইচ্ছা করলো, তাই বললাম আর কি, মানে আমার ইন্টারেস্ট তো ওই কোর্স টেনসর ফ্লো হচ্ছে, নিয়ে আর কি, টেনসর তাই আর টেনসর কি। ফ্লো হচ্ছে একটা লাইব্রেরি। আহ, হ্যাঁ, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, প্লটপাই, এগুলোর মধ্যে টেনসর ফ্লো হচ্ছে একটা লাইব্রেরি যেখানে কিছু স্পেসিফিক কাজের জন্য ফাংশন ভাগ ও করা থাকে। টেনসর ফ্লোর কাজ মানে এটা হচ্ছে কিছু স্পেসিফিক কাজের জন্য টেনসর ফ্লো ইউজ করে, সব জায়গায় গণহারে টেনসর ফ্লো ইউজ করা যায় না। বুঝতে পারছি। টেনসর ফ্লো খুবই এফেক্টিভ, খুবই ভালো, কিন্তু টেনসর ফ্লোর অ্যাপ্লিকেশন এরিয়া কম। ও আচ্ছা, বুঝতে পারছি। আমাদের পরিসংখ্যানের ম্যাথ গুলা কি এখান থেকে দেওয়া হবে? আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু হাইপোথিসিস টেস্টিং এর ম্যাথ গুলা করাতে। আমি হাইপোথিসিস টেস্টিং এর ম্যাথ গুলা আমি প্রিভিয়াস 2-3টা ব্যাচে করাই নাই। যেমন যেমন হচ্ছে রাজু, কাইয়ুম রাজু, উনার উনার ব্যাচ এই টাইমে করাই নাই, বাট আমি লাস্ট 2টা ব্যাচ ধরে আমি স্ট্যাটিস্টিক্স এর কিছু ম্যাথ আমি করাচ্ছি। হাইপোথিসিস টেস্টিং এর, তারপর পি ভ্যালু, তারপর জেড ভ্যালুর কিছু ম্যাথ আমি করাচ্ছি, যেগুলো পাইথনে আমি কোড করে দেখাবো। প্রবাবিলিটি, কি পরিমাণ ম্যাথ লাগতে পারে? এইটা তো আসলে একটু ডিফিকাল্ট কোশ্চেন করে বলছেন, এটার আনসার আমি কিভাবে বলবো? দেখেন মানে কি পরিমাণ, না, এটা ধারণা আছে না আমরা হচ্ছে এখন ব্যাপারটা কি যে এখন ভাই স্ট্যাটিস্টিক্স তো অনেক বড় একটা বিষয়, তাই না? এখন এখানে জি 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 বড় ভাই। একটা বড় একটা হ্যাঁ, বিষয় এখন বলতেছে আমরা হচ্ছে এখন হচ্ছে যে কি যে আপনার যতটুক পরিমাণ কাজ দরকার, যতটুক পরিমাণ আপনার প্রবলেম স্টেটমেন্ট, সেই প্রবলেম স্টেটমেন্টের জন্য আপনার সাপোর্টিভ যতটুক জানা দরকার অতটুক জানলেই হবে, মানে অতটুকু আপনি জানতে জি হবে। জি এখন আমি আপনার, কতটুকু না, আমি বলতেছি যে আমার কি কি প্রয়োজন এতটুকু গাইডলাইনটা আপনি দিবেন কিনা? আচ্ছা আপনি মনে হয় পরে জয়েন করছেন আমার মনে হয়, ঠিক আছে, আপনি যেন জি দেখেন জি নাই। হ্যাঁ, একটু একটু পরে এই স্লাইডটা দেখেন, আমি অলরেডি এটা এক্সপ্লেন করছি তখনই। এখানে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স মডিউল 2-তে আমি যেই সকল টপিকগুলো আমি আপনাদের কভার করাবো, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, স্যাম্পলিং, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল প্রবাবিলিটি, বায়াসিস থিওরাম, হাইপোথিসিস টেস্টিং। এগুলোর বাইরেও আরো অনেক অনেক কিছু আছে, কিন্তু আমি বেসিক্যালি এই পোর্শনগুলো, এগুলো হচ্ছে স্টার্টার, অ্যাজ ফর স্টার্টার আমি এই পোর্শনটা আপনাদেরকে দেখাবো। এবং এগুলো কিছু ম্যাথ আমি করাবো, হাইপোথিসিস টেস্টিং এর ম্যাথ কিছু করাবো। স্যার আমি কিছু বলতে কোর্সের বাইরে চাচ্ছিলাম। একটা কথা, আপনার এমএসসি আছে ডেটা সায়েন্সের কোন কোন ভার্সিটিতে এটা ডেটা সায়েন্সের এমএসসির ভার্সিটি দেশের বাইরে? দেশে? দেশে তো আপনার ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটের উপর আছে, বুয়েটে আছে কিনা জানি না, জাহাঙ্গীরনগরে আছে। ভাই ঢাকা ভার্সিটিতে আছে না? আমি তো ঠিক বলতে পারি না, আমার মনে হয় থাকতে পারে, দেখতে হবে। জাহাঙ্গীরনগর আছে। জাহাঙ্গীরনগরে আছে। আচ্ছা ভাই, লেভেল 2 যে অ্যাডভান্স মডেল, ওটা মানে নেক্সট মান্থ থেকে শুরু করতেছেন তাই তো? নেক্সট মান্থে, হ্যাঁ 5 তারিখ থেকে, ডিসেম্বরের 5 তারিখ। ঠিক আছে ভাই, তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। ওকে স্যার আমি ডেটা সায়েন্সটা, জি। ভাইয়া ডেটা সায়েন্সটা সাপোজ হচ্ছে এটা হচ্ছে কাভার করার পরে, হুম, ভালো মতন কাভার করার পরে বাইরে যত ভালো কোম্পানিগুলো আছে ওগুলাতে ওই ভাইবা দেওয়ার পরে কি পসিবল ওদের বাইরের কোম্পানিগুলোতে হচ্ছে জয়েন করা? আমি এটার আনসার কিভাবে দেবো সেটা ভাবতেছি।
না অ্যাকচুয়ালি ভাই আমি একটু বলে নেই, আমি হচ্ছে ওই ব্রেন স্টেশনে জব করি আর কি, খুবই আমার ইন্টারেস্ট তো এটাতে মানে করার জন্য। আচ্ছা, আবার কম্পিটিটিভ প্রোগ্রামারও। লেটস সে ওয়ান থিং, লাইক একটা একটা ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্টে যদি 30 জন স্টুডেন্ট থাকে, একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট, জি 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 30 জন স্টুডেন্টের জন্য একজনই প্রফেসর ফিক্স করা, 30 জন স্টুডেন্টের জন্য একই কোর্স মডিউল, তারা একই বই ফলো করে, জি জি জি। সবার কি সিজিপিএ সেম? না 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 কেন? same না। আম, এখানে হচ্ছে অনেক ইন্ডাস্ট্রি ভালো করছে, ইন্ডাস্ট্রির সাথে সাথে ভালো আউটকাম দিছে। হয়তো বা আগে থেকে অ্যাডভান্স ছিল না, তার প্রিভিয়াস আর হুম, অন্যান্য ইয়াগুলাতেও। না, সে পড়াশোনা করছে, সেটা নিয়ে ঘাটাঘাটি করছে, সেটা নিয়ে স্টাডি করছে, হ্যাঁ ওইটাই বললাম যে সে ইন্ডাস্ট্রি করছে আর কি, পরিশ্রম করছে, ওইটাই স্টাডি বলতেছি। করছে। আচ্ছা, তা আপনি ফয়সাল ভাই ব্রেন স্টেশনের কোন সেক্টরে আছেন? আমি ভাই হচ্ছে নব কমার্স আছি ভাই, নব কমার্সে, মানে কাজ কি? নব স্টেশন আর কি, সোহেল ভাই টিমে। কাজ কি? আপনাকে চিনলাম না ভাই। না না, ব্রেন স্টেশন তো নাম বাংলাদেশে একটা আইটির ভালো কোম্পানি, হ্যাঁ, ওটাই বললাম। মানে কোন সেক্টরে আছেন? আচ্ছা, এটা আপনারা নিজেরা একটু ডিসকাস করে নিন, আমি একটু ঠিক বাকিদের আছে, কোশ্চেনের ওকে আনসার ওকে গুলো। ওকে ওকে ভাই। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। রঙ্গন না কে? হ্যালো ভাইয়া, আমি অলরেডি কোয়েশ্চেনটা আপনাকে আমি মেসেঞ্জারে অলরেডি করছিলাম ভাইয়া। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাজ লাইক আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ফোরকাস্টিং বা ডাটা ভিজুয়ালাইজেশন এই জিনিসগুলা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হাউ ক্যান উই মানে ইফেক্টিভ ওয়েতে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় যে কোম্পানিগুলোতে আমাদের আইটিতে হুম, অ্যাকচুয়ালি আইটিতে যে প্রবলেমটা হয় একটু বাজেট কম থাকে বা ওরা একটু বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র বেশি থাকে, যার কারণে অফিস 365 এর সার্ভিস যখন অলরেডি সবগুলো কোম্পানিতে নেওয়া থাকে, হ্যাঁ ইন দ্যাট কেস তারা অলরেডি এক্সেলে অভ্যস্ত, তাই না? হ্যাঁ, এখন এখন তারা যখন এক্সেলে অভ্যস্ত, জি, হ্যাঁ এই জায়গাটা একটু আমি আসলে দিশেহারা বা সন্ধিহান। আপনি আমাকে বলতে যে আমি আসলে এখানে কিভাবে রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন বা কিভাবে রিয়েল টাইমে এই জিনিসটা কাজে লাগানো যায় আমি সেটা এখন একটু এইখানে মানে ব্যাপারটা বুঝতে কি চাচ্ছি। যে যদি আমি একটু মানে খাঁটি বাংলা ভাষায় যদি বলি যে কোম্পানিগুলোদের মধ্যে একটা গোয়ার্তুমি কাজ করে, বুঝছেন? মানে জি তারা জি মনে জি। করে কি যে আমি তো এক্সেলে করতে পারতেছি, আমি তো এসপিএসএস এ করতে পারতেছি, আমার পাইথন হুম দরকার হুম। কি, আমার আর এর দরকার কি? বাট মানে তাদের মধ্যে ওই যে নতুন জিনিস শেখার বা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করার যে সদিচ্ছাটা, এটা কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলোতে নাই। আপনি দেশের বাইরে যদি দেখেন, পাশের দেশে বলে ইন্ডিয়াতে, ইন্ডিয়া কিন্তু এখন আইটি সেক্টরে হিউজ টাকা ইনকাম করতেছে, হিউজ পরিমাণ ভালো কাজ করতেছে বাইরের কোম্পানির সাথে। বাইরের কোম্পানি তাদের ব্রাঞ্চ ইন্ডিয়াতে খুলতেছে, বিশাল বিশাল বড় বড় কোম্পানিগুলো। কেন? কারণ হচ্ছে না, ওরা নতুন জিনিসের সাথে কোপ আপ করার মানসিকতা তাদের মধ্যে আছে, নতুন জিনিস শেখার আগ্রহটা আছে। বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিগুলোতে বেশিরভাগ এমপ্লয়ি যারা আছে ওদেরকে এক্সেল এবং ওয়ার্ড দিয়ে ফেলে রাখছে, তাদেরকে নতুন জিনিস শেখানো হচ্ছে না। বা সেখানে কেউ যদি এসে বলে যে আমি এটা জিনিস করতে চাচ্ছি, সবাই ক্রিটিসাইজ করে, কথা শোনায়। এখন এখানে হচ্ছে কি, না সেটা আমি বুঝতে পারলাম ভাইয়া। মানে আমার একটু মানে কোম্পানির সাইড থেকে যদি আমি বলতে চাই, মানে অ্যাজ লাইক এ এমপ্লয়ি অফ এন মানে কোম্পানির এমপ্লয়ি, তখন কিন্তু আমি চিন্তা করবো হ্যাঁ যে কাজটা আমার হয়ে যাচ্ছে এক্সেল দিয়ে, ওয়াই আমি সেই কাজটা তখন আমি মানে কেন আমি ওই ডাটা ভিজুয়ালাইজেশনটাই যে পাইথন দিয়ে বা এরকম কিছু দিয়ে আমি কেন কেন আঁকাবো কেন বা আগাবো? আমাদের হ্যাঁ, এটা এটা হচ্ছে এটা এটা হয় কি যে আপনার বিভিন্ন জি বিভিন্ন জি কোম্পানি বা বিভিন্ন মানে হায়ার অর্ডারের মানুষ যারা আছে বা বাইরের যারা আছে, তাদের একটা ডিমান্ড থাকে, তাদের একটা মেন্টাল একটা ডিমান্ড থাকে। যেমন আপনি ধরেন এক্সেলই করতেছেন, হ্যাঁ, আপনি আপনি ধরেন দেশের বাইরে গেলেন, আপনি কোন একটা জিনিস প্রেজেন্ট করছেন আপনার কোম্পানির পক্ষ থেকে, আপনি ওটা প্রেজেন্ট করতেছেন এক্সেলে। আরেকজন আছে, সে ইন্ডিয়া থেকে আসছে, সে সেম জিনিস প্রেজেন্ট করতেছে পাইথনে বা আরে, কাকে বাহবা দেবে? যে ছেলেটা আরে করতেছে বা পাইথনে করতেছে তাকে বোধ দিবে না, তারটা শুনবে বেশি। কারণ কারণ সবাই সবাই বুঝবে কি, ও আচ্ছা তাহলে তো এই ইন্ডিয়ান ছেলেটা তো আরে দেখাচ্ছে, সো হি নোজ সামথিং, সো হি নোজ হাউ টু ভিজুয়ালাইজ ডেটা। সো এই সেম জিনিস সে একটু ডিফারেন্ট ভাবে এক্সাম মানে সে প্রেজেন্ট করতেছে। অ্যান্ড এই ডিফারেন্ট জিনিসটা হচ্ছে নতুন, সে একটা বিষয়কে সে অ্যাডপ্ট করছে। এই অ্যাডপ্ট তারা করতে পারে বলে কিন্তু তারা ভালো করতেছে, আমরা এখনো ওই জায়গাতে চলে আসছি,
আসি বলে কিন্তু আমরা উঠতে পারছি না। এখন আপনি যদি বলেন, মনে করেন যে লেটস সে আপনি একজন আপনি আপনার আন্ডারে কয়েকটা ছেলে কাজ করতেছে, নতুন নতুন জয়েন করছে বা কাজ করতেছে, আপনি চাইলে একটা চেঞ্জ আনতে পারেন, তাদেরকে দিয়ে করাতে পারেন যে তোমরা আমাকে এক্সেল এর গ্রাফ বা প্লট দিবে না, তোমরা আমাকে ইয়াতে পাইথনে বা আরে গ্রাফ প্লট করে আমাকে এরপর প্রেজেন্টেশনে শো করবা। এই যে আপনার মধ্যে যে চেঞ্জটা আনার মানসিকতা, এটা কিন্তু আপনার বসের নাই, এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য কোম্পানির সিনিয়র লেভেলে কারোর মধ্যে নাই। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ আমি বুঝতে পারছি। তো এটা ঠিক আছে, কাউকে না thank কাউকে you. শুরু করতে হবে। হ্যাঁ, কাউকে না কাউকে শুরু করতে হবে। আমি যখন চিটাঙ্গে ছিলাম, আমি যখন ইউসিডিসি তে ছিলাম, ওখানে যখন আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট লেকচার হিসেবে ছিলাম, তখন আমি গ্রাফ করার সময় আমি ওদেরকে বলতাম যে আমাকে এক্সেলে ওই ডেটাকে দিবা না, ঠিক আছে, তোমরা টেবিল যা যা করবা সবগুলো হচ্ছে তোমরা ওই পাইথনে বা আরে আমাকে দিবা, নাহলে আমি অ্যাকসেপ্ট করবো না, যেমনই হোক, ভুলভাল হোক, ঠিক আছে। মানে মানে আমি ওদেরকে বলছি যে যেমনই হোক কিন্তু আমাকে ওইভাবে দেওয়ার চেষ্টা করো। তার মানে আমি তাদের মধ্যে একটা জিনিস ইনপুট দেওয়ার চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করতেছি ফ্রম মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই একাডেমিক পার্সপেক্টিভ, যে আমি একজন একাডেমিক পার্সন, আমি শেখাতে আমার ভালো লাগে, শিখতে ভালো লাগে, ওখান থেকে আমি বলতেছি। সো সিমিলারলি আপনি যদি আপনার পজিশনে থাকেন, আপনার আন্ডারে যদি দু একজন থাকে, তাদেরকে আপনি যদি ফোর্স করে পুশ করে যদি শেখান, আলটিমেটলি প্রথমে তারা আপনাকে গালি দিবে মনে মনে, কিন্তু তারা যে শিখবে, যখন শেখার পর যখন তারা ভালো কিছু করবে, আপনাকে কিন্তু ঠিকই মানে তখন আপনাকে সম্মান করবে যে না, স্যারের প্রেসারে আমি একটা ভালো জিনিস শিখছি। আচ্ছা, স্যার একাডেমিক লেখাপড়া স্যার, আপনি স্যার কোনো জব এখন এই মুহূর্তে কি করেন নাই কোথাও, আমি এখন যেটা রিলেটেড? যেটা রিলেটেড, আচ্ছা, আমি এখন আসলে ভ্যারাইটিস রকমের কাজ করতেছি। তো অ্যাট ফার্স্ট যদি আমি বলি যে রিসার্চের ক্ষেত্রে, তা আমি রিসার্চের ক্ষেত্রে এখন রিসার্চ পেপার পাবলিকেশনে কাজ করতেছি, বিকজ আই ওয়ান্ট টু পারসু মাই পিএইচডি ইন ফিউচার, মেবি নেক্সট ইয়ার অর আফটার দ্যাট আমি ইউএসএ তে আবার পিএইচডির জন্য আমি অ্যাপ্লাই করব। এই জন্য রিসার্চ পেপারে কাজ করতেছি। আমি আমার দিনের বেশিরভাগ সময় এখানে আমি স্পেন্ড করি। নাম্বার 2 হচ্ছে আমি এই অনলাইন টিউটরিং এর কাজ বা অনলাইনে এই ফ্রিল্যান্সিং এর কাজ করতেছি, আপনাদেরকে আমি শেখাচ্ছি, এবং এটা শিখতে গিয়ে আমাকে নিজেকেও এইগুলো নিয়ে কোঅপ করতেছে। আমি প্রতিনিয়ত বিভিন্ন কোড নিয়ে কাজ করি, বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছি। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যে আমি আপনার যেই বিভিন্ন ধরনের যে সকল ইয়াগুলো আছে আপনার কি বলে, যারা কিনা মানে এখন রিসার্চে কাজ করতেছে, ইয়াং যারা যারা আছে, হ্যাঁ, থিসিসের কাজ বা হচ্ছে প্রজেক্টের কাজ, সেই সকল প্রজেক্টের কাজ তাদেরকে আমি সাপোর্ট দিই, একাডেমিক সাপোর্ট দিই। থ্যাংক ইউ স্যার। মানে কোনো ইন্ডাস্ট্রিতে নাই? না, আমি এখন ইন্ডাস্ট্রিতে আপাতত এখন করতে, কারণ ইন্ডাস্ট্রিতে 8টা-5টা অফিস করতে গেলে, মানে 8টা-5টা অফিস করতে গেলে আমার নিজের রিসার্চে কাজ হবে না, বিকজ আমার আসলে এখানে দেশে থাকার তো আসলে ইচ্ছা নাই। তো আমি যেহেতু আমি মাস্টার্স করছি অলরেডি, সো পিএইচডি যাওয়ার জন্য আমি এখন আবার দেশের কোনো একটা জবে চাইলে ঢুকতে পারি, বাট আমার এই মুহূর্তে আসলে ওইরকম পার্সোনালি কোনো ইচ্ছা নাই, কারণ আমি আমার ক্যারিয়ার রিসার্চ বেসড ক্যারিয়ার করতে চাচ্ছি। জবে ঢুকলে 8টা-5টা ডিউটি করে আমি আমার নিজের কাজ করতে পারবো না, বুঝতেই পারছেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ রাজু বলেন। আমার তো লেভেল 1 তো ভাই ব্যাচেটের সাথে শেষ হলো, তো লেভেল 2টা ইনশাআল্লাহ আপনার নেক্সট মান্থে যদি শুরু হয় তখন ইনশাআল্লাহ করবো হ্যাঁ, আর কি। ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হবে। ওটার পর মানে যেটা অ্যাডভান্স লেভেলটা। হ্যাঁ, অ্যাডভান্সটাই। আর হ্যাঁ, আর ভাইয়া ওটা শেষ করার পরে ভাই আমি এটা নিয়ে ভাই মানে রিসার্চের দিকে যাচ্ছি, তখন ভাইয়া মানে সাপোর্টের যে ব্যাপারটা তখন আই ভাইয়া উইল ট্রাই, আমি চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব। জি জি ভাইয়া। তাহলে ভাই এখন কি ভাই লিভ নিতে পারবো ভাই? হ্যাঁ, আপনার যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নিজেও লিভ নেবো, আমার ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করবো। ইনশাআল্লাহ ভাই আমি কন্টাক্ট করতে দেবেন। ওকে, আচ্ছা, যদি তাহলে আপনাদের কোনো কোশ্চেন না থাকে আর, আমি তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাঙ্কস ফর অ্যাটেন্ডিং দিস ডেমো ক্লাস অর দিস ডেমো সেশন। আই হোপ ইউ এনজয় দ্যাট। যদি ভালো লেগে থাকে, আপনারা আপনাদের মতামত আপনারা ওই মেসেঞ্জার গ্রুপে, মানে কমিউনিটি গ্রুপের মধ্যে দিতে পারেন। আমি একটু আপনাদের সেখানে আবার কন্ট্যাক্ট করব, এবং আজকের এই ভিডিওর মানে যে ক্লাসটা হচ্ছে সেটা রেকর্ড হচ্ছে, এবং আমি রেকর্ডের ফাইলটাও একটা ইউটিউবে আপলোড করে ইউটিউবের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। ওকে ভাই। ওকে, তাহলে আজকে এখানের মধ্যে রাখি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।